আসসালামু আলাইকুম বাচ্চা-কাচ্চারা। আশা করি আল্লাহর রহমতে আপনারা প্রত্যেকে অনেক, অনেক ভালো আছেন। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আ যেটা কাজ করব সেটা হচ্ছে আ আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলব। সেই সকল চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে কথাবার্তা বলব যাতে করে আজকের ক্লাসের পর মানে পরে থেকে আসলে এই চ্যাপ্টারের যত এমসিকিউ যাবতীয় এমসিকিউ এর কোনো সমস্যা না হয়। সো আমরা একটু তাড়াতাড়ি ক্লাসের মধ্যে জয়েন করে ফেলবো এবং তাড়াতাড়ি একটু কমেন্টে জানিয়ে দিব আমার কথাটা বা ভয়েসটা আপনাদের কান পর্যন্ত ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে কিনা। পেছনে স্ক্রিনে থাকা লেখাগুলো ঠিকঠাক মতো দেখতে পারতেছেন কিনা, অর্থাৎ অল ক্লিয়ার রয়েছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে, ক্লিয়ার দেখা যায় এবং শোনা যায় তাহলে একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দিবেন। আচ্ছা, আমরা একটু ১ টা মিনিট টাইম নিয়ে নিব। তোমরা সবাই একটু কমেন্টে জানাও। ঠিক আছে বাচ্চা-কাচ্চারা, আমরা আজকে ক্লাসের পড়াশোনাগুলো শুরু করে ফেলি। সেটা হচ্ছে প্রথমত আমরা ১ম এই বলে ফেলি যে আমরা কোন, কোন চ্যাপ্টার গুলো নিয়ে কথাবার্তা বলব। কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ রসায়ন ও শক্তি যেটা ৮ নাম্বার চ্যাপ্টার। এই চ্যাপ্টারের এমসিকিউ সলভ করব। এসিড ক্ষার সমতা এই চ্যাপ্টারের এমসিকিউ সলভ করব এবং খনিজ সম্পদ এবং ধাতু অধাতু যেটা হচ্ছে ১০ নাম্বার চ্যাপ্টার। সবার মাথার মধ্যে আসলে চিন্তার ভাঁজ পড়ে যায় যদি এই চ্যাপ্টারটা দেখা যায় আসলে। সুতরাং আমরা সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমাকে একটু কাইন্ডলি জানাও যারা, যারা সালাম দিচ্ছ। ফেসবুকে হবে না? অবশ্যই ফেসবুকে হবে ইনশাআল্লাহ বাচ্চা-কাচ্চারা। সুতরাং যারা, যারা আমাকে সালাম দিচ্ছ সবাইকে একসাথে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখন চলো আমরা বেশি কথা না বলে আমরা এমসিকিউ এর মধ্যে চলে যাই আসলে। সো ১ম এর যদি আমি কথা বলি যে ১ম এমসিকিউ আসলে কয় নাম্বার চ্যাপ্টার থেকে? ৮ নাম্বার চ্যাপ্টার থেকে। আসসালামু আলাইকুম বাচ্চা-কাচ্চারা, আমরা ফেসবুকে লাইভে চলে এসেছি। সো যারা হচ্ছে YouTube এ জয়েন করে ফেলছেন। তারা যদি কেউ চান আ লাইভ মানে হচ্ছে Facebook গ্রুপ থেকে চলে আসবেন, অবশ্যই জয়েন করতে পারেন। আমরা এটা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটু চেষ্টা করব আসলে যে এমসিকিউ গুলো সলভ করার জন্য। সুতরাং ৮ নাম্বার চ্যাপ্টারের কথা যদি বলি, ৮ নাম্বার চ্যাপ্টারটার কথা। সুতরাং এই চ্যাপ্টারের ১ম এই দেখবেন বিভিন্ন রকম বন্ধন শক্তি দিয়ে আসলে প্রশ্ন প্রায় সময় চলে আসে। যেমন এখানের মধ্যে যদি আমি বলি যে কার্বন এবং হাইড্রোজেন এর মধ্যবর্তী যে বন্ধন শক্তি এবং অক্সিজেন ও হাইড্রোজেন এদের যে বন্ধন শক্তি, এই বন্ধন শক্তির মানটা আসলে কত? সো এই বন্ধন শক্তিগুলোর মানগুলো বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেয়া রয়েছে। আপনারা যেটা করবেন ওই বক্সের মধ্যে যে মানগুলো রয়েছে, বড়, বড় ম্যাথ গুলো যদি করতে যান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মান অনেক সময় দিয়ে দিতে পারে। বাট ছোট ম্যাথ বা এমসিকিউ এর ক্ষেত্রে আপনাকে মানটা জিজ্ঞেস করবে। সুতরাং এটা মুখস্থ করব কি করব না? এই ক্ষেত্রে বলব ১০০% মুখস্থ করতেই হবে ইনশাআল্লাহ। সো ১ম এই দেখি আমরা সবসময় মনে রাখবো কার্বন এবং হাইড্রোজেন এটার মান হচ্ছে ৪১৪ কিলো জুল। কত কিলো জুল? ৪১৪ কিলো জুল। এবং আমি যদি এখানের মধ্যে বলি অক্সিজেন এবং হাইড্রোজেন এটা হচ্ছে ৪৬৪ কিলো জুল। সুতরাং এরকম করে কিন্তু অনেকগুলো অক্সিজেন, হাইড্রোজেন, অক্সিজেন, অক্সিজেন দ্বিবন্ধন অথবা অক্সিজেন, অক্সিজেন একক বন্ধন বিভিন্ন রকম মান রয়েছে। এগুলো মুখস্থ করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যান্ডেটরি মানে 100% ম্যান্ডেটরি। সুতরাং আমরা এখানে অপশন খুঁজি ৪১৪ এবং ৪৬৪ দেখো ক নাম্বার অপশনেই রয়েছে। তার মানে আমাদের উত্তরটা কি হয়ে যাবে? ক নাম্বার, অর্থাৎ হচ্ছে ৪১৪ এবং ৪৬৪ কিলো জুল। এছাড়াও যদি আমরা একটু চিন্তা করি, তোমরা যারা, যারা এমসিকিউ গুলোর উত্তর জানো তারা অবশ্যই একটু কমেন্ট সেকশনের মধ্যে একটু আর্লি জানিয়ে দেওয়ার চেষ্টা করবা। নিজেরা আসলে থিংক করবা, চিন্তা করবা। আমি কথা যারা, যারা বুঝবা না তারা তো আসলে হচ্ছে আমি যখন বুঝাই দিব তখন বুঝে নিবা ইনশাআল্লাহ। সো এই যে বক্সটা আছে আমাদের, এই যে এখানের মধ্যে যে আমাদের বক্সটা আছে, এই যে এখানের মধ্যে আমাদের বক্স আছে, এই বক্সটা অবশ্যই, অবশ্যই মাস্ট বি মুখস্থ করতেই হবে। মাস্ট বি মুখস্থ করতেই হবে যে কোনগুলোর বন্ধন শক্তির মান আসলে কত, কোনগুলোর বন্ধন শক্তির মান আসলে কত। এই বন্ধন শক্তিগুলোর মান মুখস্থ রাখা মাস্ট বি 100% ম্যান্ডেটরি। কেমন?
সো এরকম বন্ধন শক্তি দেখো এখানের মধ্যে ঘুরে ফিরে আবারও চলে আসছে। কি চলে আসছে আসলে বাচ্চা কাচ্চারা? অক্সিজেন এবং হাইড্রোজেনের বন্ধন শক্তি কত? আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, আমরা ফেসবুকে লাইভেও চলে আসছি। সো যারা যারা আমার ভয়েসটা ঠিকঠাক মতো ফেসবুকে ঠিকঠাক মতো শুনতে পারতেছেন এবং আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন, অবশ্যই কাইন্ডলি একটু কষ্ট করে আমাকে একটু কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। যারা যারা ইউটিউবে ছিলেন এতক্ষণ ধরে, যারা বলতেছিলেন ভাইয়া ফেসবুকে লাইভটা হবে কি হবে না, অবশ্যই ফেসবুকে লাইভটা হবে। সো যারা যারা ফেসবুকে জয়েন করতে চান, অবশ্যই হচ্ছে তোমার হচ্ছে এসএসসি 25 যে ব্যাচটার আমাদের হচ্ছে ফ্রি গ্রুপটা রয়েছে, সেই গ্রুপটাতে জয়েন করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। আমাকে কাইন্ডলি একটু জানিয়ে দিবেন আমার ভয়েসটা ঠিকঠাক মতো ফেসবুক থেকে শুনতে পারতেছেন কিনা, আমার পেছনের লেখাগুলো দেখা যাচ্ছে কিনা। সেই সবকিছু যদি ঠিক থাকে তাহলে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। আমি একটু রিক্যাপ করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা এসএসসি 25 এর কিছু এমসিকিউ সলভ করাবো। সো সেই এমসিকিউ হবে 8 নাম্বার চ্যাপ্টার, 9 নাম্বার চ্যাপ্টার এবং 10 নাম্বার চ্যাপ্টার। এই তিনটা চ্যাপ্টার থেকে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করব। সো এমসিকিউ গুলো যখন আমি সলভ করতে থাকবো তখন একটা কাজ করব, সেটা হচ্ছে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট সেকশনের মধ্যে জানিয়ে দিবেন। আর আপনার যদি উত্তরটা অজানা থাকে, আমি যখন সলভ করাতে থাকবো খুব মনোযোগ দিয়ে নোট করে নেবেন কোন পার্টগুলো কিভাবে আসলে আমি ব্যাখ্যা করে দিচ্ছি, কিভাবে আসলে এমসিকিউ গুলো সলভ করতে হয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা ফেসবুক থেকে সালাম দিচ্ছে সবাইকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলো আমরা এমসিকিউ সলভ করি। প্রথমে আমরা ইউটিউব বাসীদের জন্য বলি, অলরেডি আমরা এমসিকিউ সলভ করা শুরু করে দিয়েছি। সো দেখো এরকম কিছু প্রশ্ন ছিল। সো 8 নাম্বার চ্যাপ্টারটা, এই যে রসায়ন ও শক্তি যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা শুরুতেই যদি বলি সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন এরকম বন্ধন দিয়ে দেয়, যে কার্বন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন, এরকম বন্ধন দিয়ে দেয়। বন্ধন দিয়ে দিয়ে কি জিজ্ঞেস করে বুঝছেন? এটার বন্ধন শক্তির মান কত আসলে। সুতরাং সবগুলোর ইন্ডিভিজুয়াল আপনি বইয়ের মধ্যে দেখবেন এরকম একটা বক্স দেয়া আছে। এই বক্সটা অবশ্যই 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 মুখস্থ করা ম্যান্ডেটরি ম্যান্ডেটরি ম্যান্ডেটরি। মুখস্থ করবেন করবেন করবেন। এবং এখানে খেয়াল করবেন এইগুলো, এই যে দেখেন কার্বন হাইড্রোজেন, কার্বন ক্লোরিন, কার্বন কার্বন দ্বিবন্ধন, ত্রিবন্ধন, ব্রোমিন ব্রোমিন, এখান থেকে দেখো প্রশ্নে এমসিকিউ তে চলে আসছে। যদি এরকম হতো সিকিউ এর ক্ষেত্রে মাঝে মাঝে মানগুলো দিয়ে দেয়, বাট এমসিকিউ এর ক্ষেত্রে মানগুলো মুখস্থ রাখতে হবে। কেমন? সো এই যে এখানেও দেখো সেম প্রশ্ন চলে আসছে, কার্বন আর অক্সিজেনের, হাইড্রোজেন এবং অক্সিজেনের বন্ধন শক্তির মান কত। ওই যে বলে দিলাম, বক্সটা যদি মনে থাকে ইনশাআল্লাহ এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। একটু আগেও লিখে দিছি, এটার মান হচ্ছে 464। এটা তো মুখস্থ মান, এটা তো বুঝানোর কোনো কিছু নাই আসলে। সুতরাং যেগুলো মুখস্থ এগুলো মাস্ট বি মুখস্থ রাখতে হবে। এই যে আবারও দিছে হাইড্রোজেন এবং ক্লোরিন, এই যে দেখেন হাইড্রোজেন এবং ক্লোরিন কোথায় আমি দাগাই নাই, এই যে দেখো এই যে হাইড্রোজেন এবং ক্লোরিন, এটার মান কত ছিল বক্সে। এগুলো কিন্তু বোর্ড বইয়েরই পড়াশোনা আসলে এখানে। সো এটার মান কত? 431। সো এখানের মধ্যে উত্তর কত হবে? 431 কিলোজুল। সো এরপরে যদি আমরা বলি, সো কোনটির দহনে কম তাপ, মানে আমাদের প্রথম পার্টের, মানে আমরা যে প্রথম আমরা কিভাবে সলভ করব, টাইপ ভিত্তিক সলভ করব, যাতে পুরো চ্যাপ্টারের এমসিকিউ গুলো কভার হয়ে যায় ইনশাআল্লাহ। সুতরাং আমরা এখন তো অনেকগুলো বন্ধন যুক্ত তো বোর্ডে পরীক্ষা চলে আসছে, যে এর বন্ধনের মান কত, ওরও বন্ধন, এত তো দরকার নেই। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো যে এই বন্ধন শক্তিগুলো মানগুলো মুখস্থ রাখতেই হবে, এছাড়া কোনো রাস্তা নাই আসলে। সো দেখো এখানের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা আনকমন প্রশ্ন, কোনটার দহনে কম তাপ উৎপন্ন হয়। কি হয়? কোনটার দহনে কম তাপ উৎপন্ন হয়, কোনটার দহনে কম তাপ উৎপন্ন হয়। কম তাপ মানে বুঝছেন, কোনটাকে পোড়াতে গেলে, ধরেন আপনি একটি জিনিস পোড়াবেন, যেটাকে পুরাইতে গেলে বেশি পরিমাণ তোমাকে আগুন দিতে হবে, সেটা তাপ লাগে বেশি। সো একটা জিনিস মনে রাখবে, যত বেশি প্রোডাক্ট পোড়াবা, মানে যত বেশি জিনিসপত্র পোড়াবা তুমি, তত বেশি আসলে তাপ উৎপন্ন হয়। এখান থেকে একটা ব্যাপার মনে রাখো, সেটা হচ্ছে যত কার্বন বেশি তাপ তত বেশি, ততই বেশি। তার মানে আপনি যদি এখানের মধ্যে একটা জিনিস মনে রাখার চেষ্টা করেন, আপনি ধরেন হচ্ছে অনেক বেশি পরিমাণ কার্বন দিলেন, সেটা পোড়াইতে গেলে বা উৎপন্ন তাপের পরিমাণটা অনেক বেশি হবে। বাট যদি এরকমটা হয়, যত কার্বন আসলে কম যদি হয়, তাপ ততই
কম। তার মানে এইটা আসলে আপনি কিভাবে এমসিকিউ দেখে সিলেক্ট করবেন সহজে, কার্বন সংখ্যা দেখবেন। এখানে দেখেন কার্বন আছে কয়টা, 4টা, এখানে আছে কয়টা, 3টা, এখানে কয়টা, 2টা, এখানে নাই মানে 1টা। তার মানে এইটা হচ্ছে আমার উত্তর। কি বলছে? কম বলছে না, এটা হচ্ছে কমের উত্তর। আর বেশি বললে বেশি কার্বন যেখানে ছিল সেটাই হবে উত্তর। এভাবে একটু মনে রাখার চেষ্টা করব, কেমন? ভেরি গুড। কম বললে ওইটা। এখন দেখো, প্রতি বছর জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে কত টন কার্বন ডাই অক্সাইড কি হচ্ছে, তৈরি হচ্ছে। সো এই পার্টগুলো আসলে গুরুত্বপূর্ণ সমানভাবে, যে কত টন আসলে। সো এইগুলো মুখস্থ জিনিস, এগুলো একটু মনে রাখবে। এটার মান হচ্ছে 21.3 বিলিয়ন, মিলিয়নের পরে বিলিয়ন, বহুত আসলে শূন্য দরকার। এটা হচ্ছে এখানে দেখো, এটা কেন দিয়ে রেখেছি, কারণ যশোর বোর্ড 2019 সালে কিন্তু এই রিলেটেড আসলে এমসিকিউ পরীক্ষায় চলে আসছিল। বুঝতে পারছি? বুঝতে পারছি, ঠিক আছে। দেখো, ফটোকেমিক্যাল ধোয়ার উপাদান কি কি, 8 নাম্বার চ্যাপ্টার থেকে কিন্তু এইগুলো পরীক্ষায় আসে। দেখো, এটাও যশোর বোর্ড 19-এর প্রশ্ন। কি প্রশ্ন? ফটোকেমিক্যাল ধোয়া। বইয়ের মধ্যে আমার জানা মতে 3টা থেকে 4টা আসলে গ্যাসের নাম দিয়ে দিছে, যে ফটোকেমিক্যাল ধোয়া। ফটোকেমিক্যাল ধোয়া নিচের কোনগুলো? সো এই নামগুলো একটু মুখস্থ রাখতে হবে কষ্ট করে, কেমন? সো এখানে যদি অপশন বলে, এই যে দেখো, কার্বন মনোঅক্সাইড হয়, নাইট্রাস অক্সাইড হয় এবং মিথেন। এই নামগুলো একটু মুখস্থ রাখতে হবে আসলে ভাবে। এইগুলো আসলে মানে বুঝানোর কিছু নাই আসলে। যে ফটোকেমিক্যাল, এই যে দেখো, বায়ুতে সূর্যের আলোতে উপস্থিতিতে নানা ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিষিক্ত গ্যাস বা ধোঁয়া তৈরি করে। আসলে হয় কি, ফটো মানে কি? ফটো মানে হচ্ছে আলো। ফটো মানে কি? ফটো মানে আলো। কেমিক্যাল মানে হচ্ছে কোন কোন কেমিক্যাল, যেমন হইতে পারে কার্বন মনোঅক্সাইড, তারপর নাইট্রাস অক্সাইড, তারপরে হচ্ছে মিথেন। এই জিনিসগুলো কি করে? আলোর সাথে বিক্রিয়া করে, করে আসলে খুবই বাজে, আসলে পরিবেশটা খুব বাজেভাবে দূষিত করে ফেলে। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো আমার কথা? সো এইটাই বোঝানো হয়েছে। এই নামগুলো একটু আমরা মুখস্থ রাখবো। এর পরের পার্টে যদি যাই, তাহলে সেখানে জিজ্ঞেস করছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কোনটা। সবসময় মনে রাখবা, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর কথা যদি তোমাকে জিজ্ঞেস করে থাকে, তাহলে মনে রাখবা একটা জিনিস, সেটা হচ্ছে, হয় এখানের মধ্যে তুমি কি খোঁজার চেষ্টা করবা, জানো, সহজে মনে রাখার উপায়। তুমি এখান থেকে কিভাবে কি খুঁজবা? তুমি হয় এখান থেকে অ্যাসিড খুঁজবা, অথবা বেস মানে লবণ খুঁজবা, অথবা সল্ট বা মানে হচ্ছে অ্যাসিড, বেস আর সল্ট, মানে এই 3টা জিনিস তুমি খুঁজবা। যে আসলে এই 3টা জিনিসই আসলে কি হয়, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, মানে গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করবে। তো গলিত অবস্থায় কেন তড়িৎ বিশ্লেষিত হবে বা তড়িৎ পরিবহন হবে, এগুলো তো ডিটেইলসে আমরা পড়তেছি কোর্সে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, মানে জিনিসটা পানিতে যাওয়ার পর বিশ্লেষিত হয়ে যায় এবং এখান থেকে পানি মানে হচ্ছে বিদ্যুৎ পরিবাহিত হয়। সো এখান থেকে এই জিনিসগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এই যে দেখো, এখানের মধ্যে দিয়ে দিছে, এই যে দেখো, এখানে কি বলছিলাম বলো তো? এখানের মধ্যে আমি বলছিলাম অ্যাসিড অথবা বেস অথবা সল্ট। সল্ট বিভিন্ন রকম লবণ হইতে পারে, সোডিয়াম ক্লোরাইড হইতে পারে, পটাশিয়াম ক্লোরাইড হইতে পারে। বেস হইতে পারে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে। সহজে মনে রাখার উপায়। অ্যাসিড কোনগুলো হইতে পারে? অ্যাসিড হইতে পারে সালফিউরিক অ্যাসিড, এছাড়া যত রকম অনেক রকমই অ্যাসিড আছে, এগুলো বইয়ের মধ্যে উদাহরণ দেখবেন, ইনশাআল্লাহ বাবা পেয়ে যাবা। স্লাইড, ঠিক আছে। সো দেখো, এখানের মধ্যে উত্তর কি হবে? সালফিউরিক অ্যাসিড। বুঝতে পারছেন আমার কথা? এইটা একটু মনে রাখবেন। এই যে দেখো, এখানের মধ্যে বলেই দিছে আসলে, এই যে সোডিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এই যে ইথানোয়িক অ্যাসিড, এই যে বললাম না অ্যাসিড, এই যে দেখো মিথানোয়িক অ্যাসিড। এগুলোর বাইরে দুই একটা মনে রাখতে হবে, পানি আর কপার সালফেট, এটা একটু এটার বাইরে মনে রাখবেন। বাট ম্যাক্সিমাম টাইমই দেখবেন এগুলো কি হবে সহজে মনে রাখার উপায়, সেগুলো এই যে দেখো, অ্যাসিড, অ্যাসিড, এখানের মধ্যে অ্যাসিড, এই যে দেখো সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে লবণ, এইগুলোই হবে আসলে। সো কোনটা? তীব্র ইলেকট্রোলাইট। মনে রাখবেন, তীব্র ইলেকট্রোলাইট মানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তো শুধুমাত্র যদি ইলেকট্রোলাইট বলতাম, তাহলে আমি বলতাম ভাইয়া এটা অ্যাসিড হবে, বাট যখন আমি তীব্র বলবো, তখন মনে রাখবা তীব্র অ্যাসিড হবে, অথবা তীব্র বেস বা লবণ হবে, অথবা এই যে তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড আর এটার সাথে তীব্র বেস, এটা রিঅ্যাকশন করবে। রিঅ্যাকশন করার পর কি তৈরি করবে? যে সল্টটা তৈরি করবে,
যে সল্টটা তৈরি করবে সেটাই হবে আসলে এক্সাক্ট জিনিস। যেমন তীব্র অ্যাসিডের নাম আমরা কি বলতে পারি? ধরো তীব্র অ্যাসিডের নাম আমরা বললাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। তীব্র বেসের নাম কি? কমন একটা জিনিস সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখান থেকে যদি এটা রিঅ্যাকশন করে তাহলে এখানে দেখো তো কি হয়, এই যে এই ক্লোরিনটা এখানে সোডিয়ামের সাথে রিঅ্যাক্ট করে, রিঅ্যাক্ট করার পর কি তৈরি করে? সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। তারপরে এই যে হাইড্রোক্সাইডটা হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে, তাহলে এখানের মধ্যে কি তৈরি করে? পানি তৈরি করে। কি তৈরি করে? পানি তৈরি করে। কি তৈরি করে? পানি। তার মানে এখান থেকে আমি কি পাইলাম? যে সল্টটা ছিল সেই সল্টটাও আসলে হতে পারে। তার মানে এখানের মধ্যে এই যে সল্টটা দেখো, এই যে সল্ট, বুঝতে পারছো আমার কথা? এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে সুন্দর করে, যে যদি তীব্র বলে আমাকে যদি এখানে দুর্বল বলতো, হয় দুর্বল অ্যাসিড অথবা দুর্বল ক্ষার, অথবা দুর্বল অ্যাসিডের সাথে দুর্বল ক্ষারের বিক্রিয়ায় যে লবণটা তৈরি হইতো সেটাও আমার অপশনের মধ্যে থাকলে আমি দাগাই দিতাম। বুঝতে পারছি? ভেরি গুড। তার পরবর্তীতে দেখো কোনটা? মৃদু। দেখছো এই যে এখানের মধ্যে কি চলে আসছে? মৃদু। মৃদু মানে কি? মৃদু মানে হালকা পাতলা। মৃদু মানে কি? মৃদু মানে হচ্ছে হালকা পাতলা। তার মানে এইটা তো হবেই না, বুঝতে পারছো তো? এটা কেন? কারণ এটা তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারের সংযোগে তৈরি। সালফিউরিক অ্যাসিড এটাও তো হবে না, কারণ কি? এটা একটা তীব্র অ্যাসিড। কপার সালফেট এটা হবে না। পানি, পানি দেখলে কিন্তু মনে হয় যে হালকা জিনিসপত্র, মনে রাখবা পানি, পানি। বুঝতে পারছো? এটা তীব্র অ্যাসিডও না, তীব্র ক্ষারও না। তুমি অপশন খুঁজবা আসলে। বুঝতে পারছো? এই যে দেখো খুব অল্প পরিমাণে আয়নিত হয়। এই অল্প পরিমাণে আয়নিত যেইগুলো হয় মনে রাখবা দুর্বল অ্যাসিড অথবা দুর্বল ক্ষার। এখানের মধ্যে আরেকটা অপশন মনে রাখবা, সেটা হচ্ছে কি? পানি। এটা একটু মনে রাখতে হবে, কেমন? আচ্ছা ঠিক আছে। এরপরে কোনটা ক্যাথোডে যায়? সবসময় মনে রাখবা ক্যাথোডে, ক্যাথোডে কোনটি ঘটে সবসময় মনে রাখবা। ক্যাথোডের মধ্যে কি যায় জানো? ক্যাথোডে আসলে ক্যাটায়নরা যায়। ক্যাথোডে কে যায়? ক্যাটায়ন যায়। তাহলে ক্যাটায়ন কোন চার্জ বিশিষ্ট? পজিটিভ চার্জ বিশিষ্ট। বুঝছেন? ক্যাথোডের মধ্যে কে যায়? ক্যাথোডের মধ্যে ক্যাটায়ন যায়। ক্যাটায়ন কোন চার্জ বিশিষ্ট? ক্যাটায়নটা আসলে পজিটিভ চার্জ বিশিষ্ট। কোন চার্জ বিশিষ্ট? পজিটিভ চার্জ বিশিষ্ট। তাহলে পজিটিভ মানে কি? চার্জের অভাব, মানে তার আসলে ইলেকট্রনের প্রতি একটা ভালোবাসা রয়েছে না? পজিটিভ মানে কি? তার ইলেকট্রনের প্রতি ভালোবাসা আছে। তার মানে কি? ইলেকট্রনের প্রতি ভালোবাসা আছে, তার মানে ইলেকট্রনকে সে কি করবে? গ্রহণ করবে। পজিটিভ জিনিসপত্র কি করে? ইলেকট্রন গ্রহণ করে। এটা মনে রাখবো। অ্যানোডের ক্ষেত্রে উল্টাটা হবে, অ্যানোড হবে নেগেটিভ চার্জ, ইলেকট্রন ত্যাগ করবে। কথা বোঝা গেছে? তার মানে কি হবে বলতো? এখানের মধ্যে ইলেকট্রন কি করবে? ইলেকট্রন আসলে এখানের মধ্যে কি করবে? গ্রহণ করবে। কি করবে? উপস্থিত ধনাত্মক আয়ন ক্যাথোডে কি করবে? ইলেকট্রন কি করে বলতো বাবারা? ইলেকট্রন আসলে গ্রহণ করে। কি করে? ইলেকট্রন, ইলেকট্রন কিন্তু গ্রহণ করে। কথা কি বুঝতে পারছো? কথা ক্লিয়ার? ভেরি গুড। তারপর গাঢ় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের বিশ্লেষণে কোনটি উপজাত হিসেবে পাওয়া যায়? তো এই জিনিসটা খুবই সুন্দর একটা এবং খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। দেখো ভালো করে খেয়াল করো। গাঢ় সোডিয়াম ক্লোরাইড, গাঢ় সোডিয়াম ক্লোরাইড মানেটা কি বোঝায়? সোডিয়াম ক্লোরাইড এবং পানি এই দুইটাকে একসাথে রাখছেন। কি করছেন? এই দুইটাকে একসাথে রাখছেন, একসাথে। তাহলে সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে কি কি পাওয়া যায় বলেন তো? সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস। আর এখান থেকে এই হাইড্রো পানিটাকে ভাঙলে কি কি পাওয়া যায়? হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেন প্লাস আর এই হাইড্রো অক্সাইড মাইনাস। এখন দেখেন এইগুলোর ভবিষ্যৎগুলো একটু চিন্তা করেন, এদের ভবিষ্যৎগুলো একটু চিন্তা করেন। এইটা থেকে কি তৈরি হয়, এইটা থেকে কি তৈরি হয় দেখেন। এটা আমরা ডিটেইলসে পড়বো না, এটা তো অনেক বড় পড়াশোনা। ক্লোরিন থেকে হয় ক্লোরিন গ্যাস, হাইড্রোজেন থেকে পরবর্তীতে হয় হাইড্রোজেন গ্যাস। আর এই দুই বাবাজি, এই দুইটা বাবাজি একসাথে মিলে যায়। এই দুইটা মিলে আসলে তৈরি হয় সোডিয়াম হাইড্রো অক্সাইড, যেটার আসলে কামকাজ কিছু থাকে না, যার কারণে এটাকে বলা হয় উপজাত। উপজাত মানে এক্সট্রা জিনিসপত্র। আসল জিনিস হচ্ছে এইটা এবং আসল জিনিস হচ্ছে এইটা। তার মানে ক্লোরিনটা পাওয়া যায় কিন্তু উপজাত না। এই হাইড্রোজেনও পাওয়া যায় উপজাত, সোডিয়াম তো পাওয়াই যায় না। তাহলে হবে কি উত্তর? সোডিয়াম হাইড্রো অক্সাইড। কথা বুঝতে পারছো তোমরা? তোমরা কি কথা বুঝতে পারছো? ভেরি গুড। তারপরে দেখো কোনটা আগে চার্জ মুক্ত হবে সবসময় মনে রাখবা। সবসময় মনে রাখবা বইয়ের মধ্যে একটা চার্ট দেয়া আছে, চার্টের মধ্যে যে নিচে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। চার্টটা কি ছিল এরকম? কে, না, কে, ম্যাকগাইভার, এলো, যেন, ফিরে, পাবে, সোনা, হায়,
কুলঙ্কার হাজি আজি পেটাবে আমায়। তার মানে যে বেশি নিচের দিকে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। সো এখানের মধ্যে তুমি খেয়াল করো সব থেকে নিচে কে আছে আসলে। দেখো এখানের মধ্যে আমরা একটু মার্ক করি কে কে আছে। সোডিয়াম, এই যে সোডিয়াম এখানে। ম্যাগনেসিয়াম, এই যে ম্যাগনেসিয়াম এখানে। জিঙ্ক, এই যে জিঙ্ক এখানে। হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন এখানে। আমি কি বলছি, ওই যে সক্রিয়তা সিরিজটা মুখস্থ রাখতে হবে। সক্রিয়তা সিরিজে যে সব থেকে বেশি নিচে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। আমি আবারও রিপিট করতেছি, যে সবার নিচে থাকবে সে সবার আগে চার্জ মুক্ত হবে। যে সবার নিচে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। সব থেকে নিচে হাইড্রোজেন, তো হাইড্রোজেন আগে আসলে চার্জ মুক্ত হয়েছে। বুঝতে পারছেন? এই যে এইটা একটু মুখস্থ রাখবেন। যাদের আসলে মুখস্থ নাই তাদেরকে বলবো এই জিনিসটা মুখস্থ রাখবেন, যে এই যে দেখো তীর চিহ্ন দিয়ে দেখাই দেয়া হয়েছে, এই যে দেখো, এই যে দেখো। বুঝতে পারছো আমার কথা? ক্যাথোডে কোনটা আগে বিজারিত হবে, বুঝো কোনটা বিজারিত? বিজারিত কারা হয় বলো, বুঝো বুঝো একটা জিনিস বুঝতে হবে বাবা, সেটা হচ্ছে একটা জিনিস মনে রাখবো সবসময়, বিজারিত মানেটা কি? বিজারিত মানেটা কি এইটা একটু বোঝার চেষ্টা করি। এইটা একটু বোঝার চেষ্টা করি। দুইটা পোর্শন আছে, দুইটা পোর্শন। একটা হচ্ছে জারণ। জারণ মানে কি? জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। ইলেকট্রনের ছাড়ন। জারণ সবসময় কি করে বলো তো? ইলেকট্রন ত্যাগ করে দেয়। জারণ সবসময় কি হয়? জারিত হয়। এবং যারা আসলে ইলেকট্রন গ্রহণ ছেড়ে দিয়ে জারিত হয় তাদেরকে বাংলা ভাষায় বিজারক বলা হয়। বিজারক, একটু নোট করে নিবা। অপরদিকে যদি বিজারিত পার্টটাতে আসি, বিজারণ। বিজারণ মানে হচ্ছে জারণের উল্টা। উল্টা মানে কি? এটা যদি ইলেকট্রন আসলে ছাড়ন হয় তাহলে এটা ইলেকট্রন কি হবে? ইলেকট্রন আসলে গ্রহণ হবে। ইলেকট্রন কি হবে? ইলেকট্রন গ্রহণ হবে। তার মানে এটা কি হবে বলো তো বাবারা? এটা বিজারণ বিজারিত হবে। বিজারণ কি হবে? বিজারিত হবে। এবং এটা কি, এটাকে কি বলবো বলো তো বাবা? জারক বলবো, জারক। তাহলে বিজারিত কে হয়? এই যে এখানে বিজারিত কে হবে বলো তো বাবারা? এখানে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে কে আসলে বিজারিত হবে। ওই যে আমরা একটু আগে পড়লাম না, যে আসলে বেশি নিচে থাকবে, যে বেশি নিচে থাকবে, বেশি যে নিচে থাকবে সেই আসলে বিজারিত হবে। মনে রাখবা, যে সব থেকে বেশি নিচে থাকবে সে কি হবে? সে হচ্ছে তার সবসময় কি হবে বলতো বাবারা? বিজারিত হবে। তাহলে বিজারিত সে নিচে কে? কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে পাবে সোনা হাই কুলঙ্কার হাজি আজি পিটাবে আমায়। সব করে দেখো এজি আসলে নিচে আছে। বুঝতে পারছি আমার কথা? এই যে দেখো এ হচ্ছে সবার নিচে অবস্থান করে, তাই এজি হচ্ছে সবার আগে চার্জ মুক্ত হবে। এইগুলো এভাবে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। পরীক্ষার হলে অন্য কোনো অপশনও দিয়ে দিতে পারে। মানে কি? মানেটা হচ্ছে ধরেন সিলভারের জায়গায় অন্য কিছু দিতে পারে, অ্যালুমিনিয়াম আয়রন সিলভার এইগুলোর জায়গায় অন্য কিছু দিয়ে দিতে পারে। সো এই অন্য কিছু দিয়ে দিলেও ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই আসলে। সো আপনারা এভাবে খুঁজে বের করবেন কে নিচে কে আসলে উপরে। ওই যে একই প্রশ্ন, কোনটা আসলে বিজারিত হবে? যে আসলে নিচে থাকবে সেই আসলে বিজারিত হবে। সো এখানের মধ্যে চারটা অপশনের মধ্যে আপনি একটু খুঁজে বের করেন কোনটা বেশি নিচে। আমার তো মনে হয় এই যে দেখো এখানের মধ্যে দেখো কপার কই ছিল, এই যে দেখো কপার। তারপরে এই যে দেখো টিন, আরো কি অপশন দিছে জানি, তারপর জিঙ্ক আর ম্যাগনেসিয়াম। এই যে দেখো জিঙ্ক আর এখানে দিছে ম্যাগনেসিয়াম। তাহলে কে সব থেকে নিচে আছে বাচ্চা কাচ্চারা? সব থেকে নিচে আছে কপার। তাহলে সে আগে বিজারিত হবে। তাহলে এখানে উত্তর কি হবে? কপার। দিনাজপুর বোর্ড 2020 সালে আসা প্রশ্ন। বুঝতে পারছি? এই টাইপের যদি কখনো কোনো রকম প্রশ্ন এসে থাকে তাহলে আমি আশা করব তোমাদের কাছে যে খুব কনফিডেন্টের সাথে এই প্রশ্নগুলো উত্তর করবা। বুঝতে পারছো আমার কথা? সেম একইভাবে আমি বলবো যদি আসলে ঋণাত্মক চার্জ বলে, এতক্ষণ পজিটিভ চার্জ বলছি, সো এতক্ষণ পজিটিভ চার্জ গুলো মুখস্থ কথা বলছি, এখন নিয়ে চলে আসছে দেখো প্রত্যেকটা পার্টে নেগেটিভ চার্জ। এই যে দেখো নেগেটিভ 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 চার্জের কথা বলছি। কোন চার্জ? নেগেটিভ চার্জের কথাবার্তা বলা হয়েছে। সো নেগেটিভ চার্জের যেহেতু কথা বলা হয়েছে আসলে এই জায়গাটার মধ্যে মুখস্থ করার টিপসটা হচ্ছে এরকম, এভাবে মনে রাখতে পারো। এই কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে পাবে সোনা হাই কুলঙ্কার হাজি আজি পেটাবে আমায়। এইভাবে মনে রাখবা কে, এই যে দেখো কে
না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে পাবে সোনা হায় কুলঙ্কার হাজি আজি পেটাবে আমায়। এইভাবে মনে রাখবা, আমি যেভাবে বলে দিছি সেভাবে একটু মনে রাখার চেষ্টা করবা, কেমন? তাহলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, আর প্যারা হবে না আসলে। সো এর পরেরটা যদি আমরা তোমাদেরকে বলি, কোন অ্যানায়নটা আগে আসলে জারিত হবে? দেখো ভালো করে খেয়াল করো কি বলছি এখানের মধ্যে। আমি তোমাদেরকে বলছি কোন অ্যানায়নটা আগে জারিত হবে। অ্যানায়ন, ওই যে একই কথা, অ্যানায়নের ক্ষেত্রে মুখস্থ করার কোনো রুলস নাই। উপর থেকে নিচের দিকে যে বেশি নিচে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। এর আগের নিয়ম, যে নিচে থাকে সবসময় সে আগেই চার্জ মুক্ত হয়। যে নিচে থাকে সে সবসময় আগেই চার্জ মুক্ত। এখানে দেখো এই সিরিয়ালটা মুখস্থ করতে হবে। যে নিচে আছে এখানের মধ্যে দেখো সিরিয়ালের সবার নিচে হাইড্রোক্সাইড আছে। সো এখানের মধ্যে উত্তর কি হবে? হাইড্রোক্সাইড। কিন্তু অপশনে তো হাইড্রোক্সাইড নাই, অপশনে আছে ক্লোরিন। এই যে দেখো এখানে ক্লোরিন আছে, সালফেট, এই যে এখানে সালফেট, এখানে নাইট্রেট, এই যে দেখো নাইট্রেট, ব্রোমিন, তাহলে এখানে দেখো ব্রোমিন। তাহলে সবগুলোর মধ্যে নিচে কোনটাতে আছে বলো তো বাচ্চা কাচ্চারা? এই যে ব্রোমিনটা নিচে, যার কারণে এইটা হবে আমার উত্তর। বুঝতে পারছি? কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি বোঝা গেছে? এতটুকু পর্যন্ত বোঝা গেছে? এই যে কোনটা আগে চার্জ মুক্ত, সালফেটের কোনটির আগে চার্জ মুক্ত হবে? সালফেটের উপরে যা আছে তার আগে চার্জ মুক্ত হবে। এখানের মধ্যে প্রশ্ন কি বলছে? সালফেট কোনটার আগে চার্জ মুক্ত হবে? তাহলে সালফেট তো নিচে 2 নম্বরে, আগে কি এটা হবে না নিচে? যে যত বেশি নিচে থাকবে সে তত তাড়াতাড়ি চার্জ মুক্ত হবে। তাহলে আমি যদি এটাকে হিসাব করি, এটা কি এর আগে চার্জ মুক্ত হবে না? আমি যদি নাইট্রেট আর সালফেটটা হিসাব করি, নাইট্রেটের আগে সালফেট চার্জ মুক্ত হবে। তাহলে এখানের মধ্যে উত্তর কি হবে? নাইট্রেট। সো এখানের মধ্যে মাইনাসটা দিয়ে মিস করে ফেলছে ওরা। এই যে এখানের মধ্যে কি হবে? একটা, এখানের মধ্যে একটা নাইট্রেটের সামনে একটা মাইনাস হবে। তারপরে দেখো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানের মধ্যে চলে আসে পরীক্ষার মধ্যে, সেটা হচ্ছে যে গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি তৈরি হবে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা 10 নম্বর চ্যাপ্টারেও প্রায় সময় চলে আসে। কি দিয়ে দিছে বলতো বাবা? দিয়ে দিছে অ্যালুমিনিয়াম অক্সাইড। সো আপনি যদি এটাকে ভেঙে ফেলেন তাহলে এখানের মধ্যে পাবেন অ্যালুমিনিয়াম প্লাস, আর এখানের মধ্যে পাবেন 3টা হচ্ছে অক্সিজেন 2 মাইনাস। এখন বলছে ক্যাথোডে কে যায়? সবসময় আমি বলছি ক্যাথোডের মধ্যে ক্যাটায়ন যায়। ক্যাথোডের মধ্যে কি যায়? ক্যাথোডের মধ্যে কে যায়? ক্যাথোডের মধ্যে ক্যাটায়ন, এই যে দেখো +3 যায়। ক্যাথোডের মধ্যে ক্যাটায়ন +3 যায়। ক্যাথোডের মধ্যে ক্যাটায়ন যায়, ক্যাটায়ন যায়, এটা হচ্ছে ক্যাটায়ন। তাহলে কে যাবে? এইটা যাবে। তাহলে এইটাই তো চার্জ মুক্ত হবে, নাকি অন্য কিছু হবে বলো? নাকি অন্য কিছু হবে বলো? এইভাবে আমরা মনে রাখবো, এভাবে আমরা মনে রাখার চেষ্টা করব, কেমন? বৈদ্যুতিক তার, ওই যে বাসার মধ্যে বলে না যে কপারের তার, হ্যাঁ, বা তামার তার, তোমরা কখনো শুনেছো বাসার মধ্যে বসত বাড়িতে তামার তার নামে কি কখনো কোনো তার শুনেছো বাবারা? তার মানে সবসময় একটা জিনিস মনে রাখবা, এইটা হচ্ছে এই যে দেখো কোন বৈদ্যুতিক তার কোনটি দ্বারা তৈরি, এটা মনে রাখবা কপার। কপারের বাংলা অর্থটা কি? কপারের বাংলা অর্থ হচ্ছে তামা। কি বললাম? বাংলা অর্থ কি? তামা। কপারের বাংলা অর্থটা কি? কপারের বাংলা অর্থ হচ্ছে তামা, তামা এবং তামা। তারপরে দেখো ডেনিয়েল কোষ পাত্রদ্বয়ের মধ্যে সংযোগ স্থাপনের জন্য, মানে হচ্ছে এখানের মধ্যে বলছে যে সেতু হিসেবে কোনটা ব্যবহার করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ডেনিয়েল সেলে তোমরা সবসময় খেয়াল করবা এরকম 2টা পাত্র দেয়া থাকে। সো এখানের মধ্যে পাত্র তো দেয়া থাকে, সো এখানের মধ্যে একটা দেখবা অ্যানোড আর এখানের মধ্যে একটা ক্যাথোড দেয়া থাকে, এবং এখান থেকে বৈদ্যুতিক লাইন এখানের মধ্যে ধরো হচ্ছে এখানে লাইটটা জ্বলে উঠলো, তারপরে এখানে আসলে, এবং এখানের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং যে বিষয়টা আসে সেটা হচ্ছে এরকম একটা সংযোগ সেতু দেয়, সেই সেতুটা আসলে পটাশিয়াম ক্লোরাইড দিয়ে তৈরি। মনে রাখবা পরীক্ষার মধ্যে যদি পটাশিয়াম ক্লোরাইড ছাড়া কোনো অপশন থাকে একটু লিখে নিবা, সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেটও থাকতে পারে, আবার অ্যামোনিয়াম ক্লোরাইডও থাকতে পারে। এই কয়েকটা জিনিস, যদিও বা তোমাদের বইয়ের মধ্যে একমাত্র দেয়া আছে পটাশিয়াম ক্লোরাইড, তোমাদের বইয়ের মধ্যে একমাত্র দেয়া আছে পটাশিয়াম ক্লোরাইড, এছাড়াও মাঝে মাঝে যদি অপশনে চলে আসে ইন্টারমিডিয়েটের বইয়ে দেয়া রয়েছে পটাশিয়াম ক্লোরাইডের পাশাপাশি পটাশিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। সুতরাং এই দুইটা জিনিসও মুখস্থ রাখা গুরুত্বপূর্ণ, কেমন? সুতরাং এইগুলো একটু মনে রাখবো। সো এখানের মধ্যে লিখ দেখবো
পটাশিয়াম কি, পটাশিয়াম ক্লোরাইড। বুঝতে পারছি আমার কথা? সো এই যে দেখো ডেনিয়াল কোষের অ্যানোডের মধ্যে সবসময় অ্যানায়ন যায়, বাট ডেনিয়াল কোষের হিসাবটা একটু আলাদা। কি বলছি, অ্যানোডের মধ্যে সবসময় কে যায়, অ্যানোডের মধ্যে সবসময় অ্যানায়ন যাওয়ার চেষ্টা করে। সো অ্যানোডের মধ্যে যেহেতু অ্যানায়ন যায়, বাট এখানের মধ্যে কত কোনো অ্যানায়ন নাই ভাইয়া, কিভাবে বুঝবো? সবসময় মনে রাখবা যে ডেনিয়াল কোষ যদি বলে দুইটা জিনিস ব্যবহার করা হয়, একটা কপার, একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে জিঙ্ক। সো মনে রাখবা এখানের মধ্যে কপারের প্রথম শব্দটা কি, এখানে কপারের প্রথম শব্দ হচ্ছে ক। সুতরাং এখানে মনে রাখবা এই আসলে ক্যাথোডে যায়, ক্যাথোডে কপার আসলে ডেনিয়াল কোষের ক্যাথোডে যায়। আর এ যেহেতু বেঁচেই আছে তাহলে এ তো অ্যানোড ছাড়া তার কোনো গতি নেই, আছেই তো দুইটা জিনিস, তাহলে এর অ্যানোড ছাড়া কোনো গতি নাই। তাহলে অ্যানোডের মধ্যে কে যাবে বলতো বাবা, জিঙ্ক যাবে। কে যাবে, জিঙ্ক যাবে। বাট এখানে প্রশ্ন হচ্ছে জিঙ্কটা কি সে ইলেকট্রন ত্যাগ করবে নাকি ইলেকট্রন ছেড়ে দিবে? সবসময় মনে রাখবা ইলেকট্রনে আসলে অ্যানোডের মধ্যে সবসময় জারণ বিক্রিয়া হয়। অ্যানোডের মধ্যে কোন বিক্রিয়া হয়, সবসময় মনে রাখবা জারণ বিক্রিয়া হয়। কোন বিক্রিয়া হয় অ্যানোডে, কখনো সবসময় মনে রাখবা কোন বিক্রিয়া হয়, জারণ বিক্রিয়া হয়। তাহলে জারণ মানে কি, জারণ মানে ছাড়ন, মানে এখানের মধ্যে জিঙ্ক কি করবে, জিঙ্ক আসলে ইলেকট্রন ছেড়ে দিবে, অর্থাৎ জিঙ্ক সে দুইটাই ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ পরিণত হবে। বুঝতে পারছো? সুতরাং এই জিনিসটাকে যদি আমি একটু উল্টা ভাবে লিখার চেষ্টা করি তাহলে দেখবা আমি জিঙ্কটাকে এই বরাবর জিঙ্কই লিখলাম, এখানে মাইনাস ছিল না, এটাকে এখান থেকে এই বরাবর পাঠাই দেই। সো আমরা সাইড চেঞ্জ করলে জানি যে দেখো এই জিনিসটা এখানেই লেখো জিঙ্ক 2+, এই যে দেখো মাঝখানে যে 2, এই যে দুইটা ইলেকট্রন রয়েছে, সো এ ওই পাশ থেকে ওই পাশে যাওয়ার ফলে কি হবে, এই যে বুঝতে পারছি, বুঝতে পারছি কথা কি ক্লিয়ার? তার মানে এখানের মধ্যে উত্তরটা কি হবে, এগুলো বিচিত্র লাগে ভাইয়া, সিয়াম বিচিত্র লাগে, এগুলো একটু চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে, কেমন? এগুলো একটু কঠিন টাইপের করাচ্ছি। কেন কঠিন টাইপের করাচ্ছি, কারণ হচ্ছে এইগুলো যদি জিনিস খুব কঠিন জিনিসগুলো যদি করেন, খুব কঠিন না, এগুলো স্ট্যান্ডার্ড। সো এইগুলো যদি করে অন্য এমসিকিউ গুলো সলভ করতে যান, ইনশাল্লাহ এগুলো ভালো করেই কমন পাবেন। মানে তখন কঠিন প্রশ্ন, যত কঠিন প্রশ্নই আসুক না কেন আমাদের উত্তরটা ঠিক হবে। তার মানে দেখছো এখানের মধ্যে উত্তর কিন্তু এইটাই, এই যে এই যে বুঝতে পারছো? এই যে দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক, দুনিয়ার সহজ জিনিস, দুনিয়ার সহজ জিনিস, এখানে কিন্তু কোনো সেল টেলের কথা বলে নাই। এখানে দেখো আয়রন ছিল, আয়রন থেকে আয়রন 2+ হয়েছে, কিভাবে হইতে পারে, আয়রন যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে সে কিসে পরিণত হবে, সে আয়রন 2+ পরিণত হবে, এছাড়া তো কোনো অপশন নাই। আয়রন তার জীবন দশায় দুইটা ইলেকট্রন ছেড়ে দিলে কিসে পরিণত হবে, আয়রন 2+ পরিণত হবে। সো এখানে আমরা দেখি যে কোথায় আয়রন দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন 2+ পরিণত হয়েছে। এটাকে যদি আমরা একটু সাইড চেঞ্জ করে লিখতে চাই, আয়রন আগের মতো আয়রনের জায়গায় আয়রন লিখবো, এটাকে এ পাশ থেকে ওই পাশে সাইড করে দিব। সো এখানের মধ্যে দেখো এখান থেকে যদি ইয়া করি তাহলে এখানে হবে 2+, মানে উল্টাটা করে দিলাম, এই যে তার মানে এখানে উত্তর কোনটা হবে, এই যে দেখো এই উত্তর হবে ক নাম্বারটা। বুঝতে পারছো আমার কথা, বুঝতে পারছো আমার কথা? তবে আমার যেটা মনে হচ্ছে ক নাম্বার এবং গ নাম্বার অপশনটা সেম অপশন দিয়ে দিছে, ক নাম্বার এবং গ নাম্বার অপশনটা সেম অপশন, ওরা ভুলবশত দিয়ে দিছে সেম, কও যা গও যা, দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে, কোনো পার্থক্য নাই। এখানেও আয়রন সলিড মানে লোহা, একুয়াস সলিউশন, এখানে দুইটা ইলেকট্রন, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। হ্যাঁ রসায়ন বই তো পড়বা, রসায়ন বই তো পড়বা, সাথে সাথে আরেকটা জিনিস সেটা হচ্ছে এমসিকিউ সলভ করতে হবে। বইয়ের মধ্যে কখনো এমসিকিউ গুলো এভাবে অ্যানালাইসিস করে দেয়া নাই, যার কারণে আমি বলবো বই পড়বা সাথে সাথে এইগুলো সলভ করবা, বিগত বছরের প্রশ্নও সলভ করবা। দেখো লবণ সেতু অ্যানোডের দ্রবণে কোন আয়ন যায়, খুবই সুন্দর একটা প্রশ্ন। অ্যানোডের দ্রবণে সবসময় মনে রাখবা, অ্যানোডের দ্রবণে আমাদের কি যায় বলতো, অ্যানোডের দ্রবণে আমাদের অ্যানায়ন যায় না, অ্যানোডের দ্রবণে কি যায়,
অ্যানায়ন যায়, সবসময় মনে রাখবে অ্যানোডের দ্রবণে কি যায়, অ্যানোডের দ্রবণে অ্যানায়ন যায়। তাহলে আমরা যদি লবণ সেতুর কথা বলি, লবণ সেতু মানে পটাশিয়াম ক্লোরাইড, মানে হচ্ছে পটাশিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস। তার মানে এখান থেকে আমরা একটা ব্যাপার বোঝার চেষ্টা করি, এখানের অ্যানায়ন পার্ট কোনটা, ক্লোরাইড না? তাহলে ক্লোরাইড কোথায় যাবে, এই যে দেখো ক্লোরাইড হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো আমার কথা? সেম না ভাইয়া, দুইটাই তো সেম। দুইটার মধ্যে পার্থক্য কি? একই তো, ক আর গ নাম্বারটা তো সেম, সেমই তো বাবা। কোথায় পার্থক্য ক নাম্বার আর গ নাম্বারে? খালি প্রথমটাতে ক লেখা, লাস্টেরটাতে গ লেখা। ও আচ্ছা, বুঝতে পারছি। এই যে দেখো, এই যে আমরা তো রিঅ্যাকশনে খেয়াল করি নাই, এই যে দেখো পার্থক্যটা কি, এই যে দেখো এখানে একটা চিহ্ন দিছে, কি চালাকিটা করছে দেখছো, এখানে দুইটা চিহ্ন দিছে, বুঝছো? কবিতাটা লিখে দিব এখন বাবা। দেখছো আমি এটা খেয়ালই করি নাই, দেখছো? তার মানে এই বিক্রিয়াগুলো কিন্তু অবশ্যই উভয়মুখী বিক্রিয়া হইতে হবে। আমি তো জাস্ট রিঅ্যাকশন গুলো বুঝাই দিচ্ছি। দেখছো কোন জায়গাতে প্রশ্ন করছে ওরা, এই যে দেখো এই জায়গাটাতে ওরা আটকায় দিছে। দেখো আমি তো এটা খেয়ালই করি নাই প্রথমে। দেখো এই যে দেখো বাচ্চা কাচ্চা, দেখছো এই জায়গায় মানে মানে দুইটা চিহ্ন দেয়া আছে, এখানের মধ্যে একটা চিহ্ন দেয়া আছে। তবে এই জারণ বিজারণ বিক্রিয়াগুলো সবসময় উভয়মুখী বিক্রিয়া হয়ে থাকে, উভয়মুখী বিক্রিয়া হয়ে থাকে। ভেরি গুড, যারা যারা রাইট বলছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি এটা এইরকম জিনিসপত্রের দিকে অবশ্যই পরীক্ষার হলে খেয়াল রাখবেন, কেমন? এখন দেখো এই যে এটা তো সহজ, ওই যে ক্যাথোডের দিকে কে যাবে, এই অ্যানোডের দিকে অ্যানায়ন যায়, ক্যাথোডের দিকে কে যায়, ক্যাথোডের দিকে ক্যাটায়ন যায়। তো এখানে কি বলছে, লবণ সেতু। সো লবণ সেতুতে কাজ করে পটাশিয়াম ক্লোরাইড। তো পটাশিয়াম ক্লোরাইড মানে কি, পটাশিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস। তাহলে এখানে ক্লোরাইড পটাশিয়াম প্লাস কি ক্যাটায়ন না? তাহলে এটা হবে ক্যাটায়ন যাবে কিসে, ক্যাথোডে চলে যাবে। বুঝতে পারছো? ড্রাই সেলে অ্যানোড কোনটা, এই যে এইগুলো একটু মনে রাখতে হবে। ড্রাই সেলে ক্যাথোড হিসেবে কে কাজ করে, ড্রাই সেলে অ্যানোড হিসেবে কে কাজ করে, এই জিনিসগুলো কিন্তু মুখস্থ জিনিস, বুঝতে পারছেন? সো এই জিনিসগুলো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। এই ড্রাই সেলের পার্টটা তোমাদের পরীক্ষার এমসিকিউ এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং ড্রাই সেলের পার্টগুলো খুব ভালো করে পড়তে হবে, কেমন? সুতরাং এখানে দেখো চলে আসছে, এই যে দেখো এখানের মধ্যে মনে রাখবা ড্রাই সেল, এই যে দেখো অ্যানোড হিসেবে জিঙ্কের তৈরি কৌটা ব্যবহার করা হয়, জিঙ্কের তৈরি, মনে রাখবে। এখানে কি দিছে, অ্যানোড দিছে, কি দিছে, অ্যানোড দিছে। সো অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হবে, অ্যানোড হিসেবে এই যে জিঙ্কের তৈরি কৌটা ব্যবহার করা হয়। ড্রাই সেলের ক্যাথোড হিসেবে কার্বন, এই যে কতে ক্যাথোড কতে কার্বন, এই দুইটা খুব সুন্দর করে মনে রাখবা। ড্রাই সেল শুকনা কোষ, শুকনা কোষ, ড্রাই মানে কি শুকনা। বসত বাড়িতে যে ঘড়িগুলো ব্যবহার করা হয়ে থাকে, সেই ঘড়ির মধ্যে কিন্তু ড্রাই সেল অথবা শুকনা কোষ ব্যবহার করা হয়ে থাকে। বুঝতে পারছেন? সবসময় মনে রাখবেন অ্যানোডের মধ্যে জিঙ্ক, অ্যানোডের মধ্যে জিঙ্ক, অ্যানোডের মধ্যে জিঙ্ক, আর ক্যাথোডের কতে ক্যাথোড কতে কার্বন, কতে ক্যাথোড কতে কার্বন, এভাবে মনে রাখবো। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো? তাহলে এটা কি হবে, জিঙ্ক। এই যে দেখো অ্যানোড হিসেবে কোনটা, ড্রাই সেলে অ্যানোড। বুঝতে পারছো? অ্যানোড হিসেবে কোনটা ব্যবহার করা, এটা অলরেডি আমরা পড়ছি। কি পড়ছি একটু আগে পড়লাম না গত এমসিকিউটাতে, জিঙ্ক। এই যে জিঙ্ক জিঙ্ক জিঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট। যশোর বোর্ড 19-এ আসছে, সম্মিলিত বোর্ড 18-তেও আসছে। সো অ্যানোড হিসেবে কি, জিঙ্ক, আর ক্যাথোড হিসেবে কার্বন ব্যবহার করব। এইগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। কথা কি আমরা বুঝতে পারছি? কথা কি ক্লিয়ার? ভেরি গুড। ড্রাই সিলে কোনটা বিজারিত হয়, সবসময় মনে রাখবা। ওই যে একটু আগে বলছিলাম না, সবসময় মনে রাখবা বিজারণ যেখানে হয় সেটাই বিজারিত হয়, বিজারণ যেখানে হয় সেটাই বিজারিত হয়, সবসময় মনে রাখবা। এখানের মধ্যে সবসময় মনে রাখবে এইটা বিজারিত হয়। এগুলো মুখস্থ রাখবা বাবারা, এগুলো মুখস্থ রাখবা। কারণ এখানের মধ্যে হয় কি, ম্যাঙ্গানিজ 4+ হয়ে যায় ম্যাঙ্গানিজ 7+ থেকে। তার মানে এখানের মধ্যে কি হয় জানো, ইলেকট্রন রিসিভ হয়। যারা জারণ বিজারণের অধ্যায়টা ভালো করে পড়ছো, +4 থেকে, সরি এখান থেকে উল্টাটা হয়েছে, আমি উল্টাটা বলছি। এখানের মধ্যে হয় এরকম, ম্যাঙ্গানিজ আগে থাকে +7, এই পোর্শনটা পরবর্তীতে 3টে ইলেকট্রন রিসিভ করে ম্যাঙ্গানিজ হচ্ছে +4 হয়ে যায়। ইলেকট্রন রিসিভ মানে বিজারিত হয়ে যাওয়া। এই পার্টগুলো মনে রাখবেন।
তারপরে বলছে ড্রাই সেলে কোনটি জারক হিসেবে কাজ করে, এই যে দিন শেষে একই জিনিস, কোনটা জারক হিসেবে কাজ করবে, বিজারিত যে হবে সেই তো জারক হিসেবে কাজ করে। একটু আগে যেটা বললাম দেখেন এখানের মধ্যে বিজারিত কে হয়, যে জারক, জারক যে জারক সে আসলে বিজারিত হয়, একই কথা। এই জারক যা কথা, বিজারিত কে হয় একই কথা। তাহলে উত্তর কি হবে, ম্যাঙ্গানিজ অক্সাইড। ফুয়েল সেল, ফুয়েল সেলে ক্যাথোডে কি বিজারিত হয়, এগুলো একটু মনে রাখবেন। ফুয়েল সেলের পড়াশোনা এগুলো একটু মনে রাখতে হবে। অক্সিজেনের কথাটা মনে রাখবেন। ফুয়েল সেলে ক্যাথোডে কি বিজারিত হয়, আমি আবারও রিপিট করতেছি, ফুয়েল সেলে ক্যাথোডে কি বিজারিত হয়, সুন্দর করে মনে রাখবেন। অক্সিজেন বিজারিত হয়, অক্সিজেন বিজারিত হয়, অক্সিজেন বিজারিত হয়। কোনটা বিজারিত হয়, অক্সিজেন বিজারিত হয়। কোনটা বিজারিত হয়, অক্সিজেন বিজারিত হয়। এটা একটু মনে রাখবেন যে ফুয়েল সেলে হাইড্রোজেন ফুয়েল সেলের বৈদ্যুতিক উৎপন্ন করা, যেখানে অ্যানোড, দরকার নাই, এত কিছু দরকার নাই, জাস্ট এখানের মধ্যে কার কথা মনে রাখবেন, অক্সিজেনের কথা মনে রাখবেন। এটাও কিন্তু বোর্ড পরীক্ষা অনেক আগে যদিও বা। সো এখন দেখো লাস্ট পোর্শন, এই চ্যাপ্টারের একদম লাস্ট দিকে যদি আমরা চলে আসি বা লাস্ট পার্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কোন বিক্রিয়াটি হাইড্রোজেন বোমা তৈরির মূল ভিত্তি, হাইড্রোজেন বোমা। সো এইটা মনে রাখবা, দুই ধরনের বিক্রিয়া। আচ্ছা তোমরা কি বলতে পারো হাইড্রোজেন বোমা বেশি শক্তিশালী নাকি ওই যে পারমাণবিক বোমা যেটা ওইটা বেশি শক্তিশালী? কে বলতে পারবা পারমাণবিক বোমা বেশি শক্তিশালী নাকি হাইড্রোজেন বোমা বেশি শক্তিশালী? সবসময় মনে রাখবা, মনে করো যে ওরে বাবারে পারমাণবিক বোমা তো বিশাল শক্তিশালী, ব্যাপারটা এরকমটা না। পারমাণবিক বোমার তুলনায়ও শক্তিশালী হচ্ছে হাইড্রোজেন বোমা। সো এই জিনিসগুলো মনে রাখতে হবে। নিউক্লিয়ার ফিউশন, যেহেতু বেশি শক্তি বেশি শব্দযুক্ত ওয়ার্ড, যেটা এটাও নিউক্লিয়ার এটাও নিউক্লিয়ার, ফিউশন মনে রাখবো। ফিউশন কিভাবে মনে রাখবো, এটা বেশি শক্তি, শক্তিটা বেশি স্ট্রং বা শক্তিটা বেশি, তাহলে আমরা এটাকে বলবো এখানে চারটা শব্দ, শব্দ চারটা বেশি, তিনটা শব্দ হইলে কম, শক্তিও কমে যায়, মনে রাখবো কেমন। তারপরে হচ্ছে গিয়ে এইগুলো রিঅ্যাকশন গুলো মনে রাখবো, এই বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া। সো এত কিছু দরকার নাই, তুমি তো দেখতেই পাচ্ছ এটা হাইড্রোজেন আছে, এটাও হাইড্রোজেন, তাহলে এটাও হাইড্রোজেন, তাহলে এটা কি বিক্রিয়া, আসলে হাইড্রোজেন বোমা বিক্রিয়া। সো হাইড্রোজেন বোমা একটু আগে বললাম না, নিউক্লিয়ার কি হবে বলো তো বাবারা, ফিউশন হবে। কি হবে, নিউক্লিয়ার ফিউশন হবে। এই বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? সো এরকম করে মাঝে মাঝে দিয়ে দেয় যে কোনটা আসলে নিচের সঠিক এই বিক্রিয়াটার ক্ষেত্রে, এরকম বিক্রিয়া দিয়ে এটাকে আবার কি ভাইয়া কোনো সরলরৈখিক ইকুয়েশন বা সমীকরণ চলে আসলো নাকি? ব্যাপারটা এরকমটা মোটেও না। কিরকম তাহলে ব্যাপারটা, সবসময় মনে রাখবা এখানের মধ্যে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো, খুবই ইজি। মনে রাখবা এই যে এইটাকে তুমি মানে সমান সমান চিন্তা করবা, এই এই তীর চিহ্নটাকে তুমি মনে মনে সমান সমান ধরবা। মনে রাখবা এই দুইটাকে, এই যে এই পার্টটা আর এই পার্টটা যোগ করে দিবা, মনে মনে কি করবা, যোগ করবা। এই দুইটা পোরশন উপরের যোগ করলে এই দুইটা পোরশন পাবা, এই যে এই তিনটা পোরশন পাবা, যতগুলা পাও না কেন। তার মানে তুমি সবসময় বুঝতে পারতেছো যে তুমি এইটা যদি যোগ করো বাকি মানগুলো পেয়ে যাবা। তাহলে চলো আমরা করি এখানের মধ্যে যোগ। এই পাশে কি আছে বলো, আমরা একটা সমীকরণ তৈরি করি। এখানে কত আছে, 235, লিখো 235। তাহলে এখানের মধ্যে কি চিহ্ন দেয়া আছে, মাঝখানে কি উপরের সংখ্যাগুলো যোগ হয়ে যাবে না, উপরের সংখ্যাগুলো যোগ হয়ে যাবে না। সো এই যে যোগ, তার পরবর্তীতে দেখো এখানে উপরে কি হবে বলতো বাবা, 1 হবে না, তাহলে এখানের মধ্যে কি হবে বলতো বাবা, উপরে 1 হয়ে যাবে। বুঝছো, সমান সমান আমরা কি লিখতে পারি, এখানে সংখ্যাটা দুইটা তো সমান হবে, এখানে উপরের পাওয়ার আর এখানের উপরের পাওয়ার যোগ করলে সমান ভ্যালু বের হবে। বুঝতে পারছো? তাহলে এখানে উপরে কত আছে, x, এইগুলো আমরা একসাথে যোগ করা শুরু করি, এটাও আমরা উপরে একসাথে কি করি, যোগ করা শুরু করি। তাহলে এখানের মধ্যে কি আছে, x, এই যে x লিখে দিলাম, উপরে কত আছে 92 লিখে দিলাম। এখন একটু আমি তোমাদেরকে দাঁড় করাইতে চাই, বলো যে ভাই এখানে তো উপরে 1 দেয়া আছে, এখানে তো উপরে 1 দেয়া আছে, তাহলে এই যে উপরে যে 1 দেয়া, এখানে 1 লিখবো, অবশ্যই 1 লিখবো, কিন্তু ছোট্ট একটা কাজ করতে হবে। এই 1 কয়টা আছে, সামনে দেখো 3 দিয়ে গুণ করা আছে, 3টা 1 আছে, তার মানে এটার সাথে তুমি কত গুণ করে দিবা, 3 গুণ করে দিবা। তাহলে সংখ্যাটা আমরা একটু সলভ করি। এখানে যদি 5 থাকতো, 5 একে 5, দেখো জিনিসটা এরকম 1 0 1 0 1 0, এটাকে ভাঙলে আসলে এরকমই হয়, 3টা পাবো, এই যে 3টা নিউট্রন পাবো আমরা আসলে। তাহলে 3 যোগ করলে এখানে 3ই হয়ে যায়। সো দেখো এখানের মধ্যে, তাহলে এখানে সমীকরণ সলভ করো, 200 কত হবে 36 সমান সমান x প্লাস হচ্ছে 95। তাহলে এখানের মধ্যে কি হবে, x সমান সমান হচ্ছে
235 বিয়োগ 95 যোগ বিয়োগ তো পারো তোমরা আশা করি। এই যে এবার যা আসবে তাই উত্তর, এবার যা আসবে তাই আমার কি হবে বলো তো বাবা, উত্তর হবে। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা এটা তো 236, এখানে 235 লিখছি কেন? এটা তো এখানে 236 ছিল, 236। সেম একই ভাবে তোমরা একটা বাসার মধ্যে কাজ করবা, সেটা হচ্ছে এইটা যোগ করবা। তাহলে এইটা যোগ করলে কত হয়? 92 যোগ 0 সমান সমান এখানের মতো কত আছে? 56 দাও, 56 প্লাস এখানের মধ্যে কত আছে নিচেরটা y, এই যে y দাও প্লাস নিচের মধ্যে কত দেয়া আছে? শূন্য না, 3 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হয় আসলে। তাহলে y সমান সমান এখানের মধ্যে কত হবে? 92 বিয়োগ হচ্ছে 56, তাহলে এখান থেকে খুব সম্ভবত 36 আসবে। বুঝতে পারছো আমার কথা? ভেরি গুড বাবা। হ্যাঁ 236 হবে, এই যে 236 হবে। কত হবে? 236 হবে। হ্যাঁ ঠিক করে দিছি বাবা, ঠিক করে দিছি। কত হবে? 236 হবে। ঠিক আছে, অনেক হিসাব নিকাশ। এই যে দেখো এই সেম ভাবে এইটা আপনাদের এইচডব্লিউ থাকলো, এইটা একটু দরকার হলে স্ক্রিনশট দিয়ে নেন। একই বিক্রিয়া, এখানের মধ্যে এ এর মানটা চাইছে। এই যে দেখো এখানের মধ্যে কার মান চাইছে? এ এর মান চাইছে। কার মান? এ এর মান চাইছে। ভেরি গুড, যারা যারা উত্তর দিয়ে দিচ্ছেন তাদেরকে কংগ্রাচুলেশন। এই যে দেখো এখানের মধ্যে বলছে অ্যানোড কর্তৃক কোনটা আকৃষ্ট হয়? সবসময় মনে রাখবা অ্যানোডে সবসময় অ্যানায়ন যায়। আমরা অলরেডি বলছি না, অ্যানোডে কে যায়? অ্যানায়ন যায়। তাহলে এখানের মধ্যে হয় এইটা যাবে নয়তো এইটা যাবে, বাট সবসময় মনে রাখবে এইটার গাঢ় তড়িৎ বিশ্লেষণে ক্লোরিন যাবে বাবা, ক্লোরিন। এটা মনে রাখবা, কি যাবে? ক্লোরিন যাবে। এটা একটু মনে রাখবে, অ্যানোডের মধ্যে তো অ্যানায়ন যাবেই। সো এখন প্রশ্ন হচ্ছে দুইটা অ্যানায়নের মধ্যে কোন অ্যানায়নটা যাবে। সো এরকম প্রশ্ন যখন আসবে তখন মনে রাখবা ঘনমাত্রা, এইটা বইয়ের মধ্যে একটাই দেয়া আছে, এখান থেকে সিকিউও চলে আসে। এটা ডিটেইলসে পড়াশোনা অনেক বড়। কি মনে রাখবো এখান থেকে? মনে রাখবো আমরা এই যে দেখো ক্লোরাইড মাইনাস আর হাইড্রোক্সাইড মাইনাস, এই যে দুইটা পার্ট বা পোর্শন রয়েছে, দুইটার মধ্যে এটা পানিতে এটার ঘনমাত্রা কম, এটার ঘনমাত্রা বেশি, যার কারণে উত্তর আমার এটা হয়ে যাবে। সো এইগুলো এই চ্যাপ্টারের যদি এইগুলো সলভ করো তাহলেই এনাফ ইনশাআল্লাহ আশা করি। চলো এবার আমরা নতুন একটা চ্যাপ্টারে চলে যাই। নতুন চ্যাপ্টারটা কি? 9 নাম্বার চ্যাপ্টার। সো 9 নাম্বার চ্যাপ্টার থেকে অনেকেরই অনেক প্রশ্ন থাকে যে ভাইয়া 9 নাম্বার চ্যাপ্টারে এইগুলো কি হবে, কি রকম এমসিকিউ করব। চলো আমরা একটু 9 নাম্বার চ্যাপ্টারটা বোঝার চেষ্টা করি। বল, এই যে দেখো কোন এসিডে কি থাকবে বা কোথায় কি এসিড থাকবে, এই জিনিসগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। সো 9 নাম্বার চ্যাপ্টারটা প্রথম খোলার পরবর্তীতে প্রথম কাজ হচ্ছে কোন জায়গায় তেঁতুলে কি অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। তারপর ভিনেগারে কোনটা থাকে? ইথানোয়িক অ্যাসিড। হ্যাঁ এটার মধ্যে লেবুতে কি থাকে? সাইট্রিক অ্যাসিড। এই নামগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, কেমন? তারপরে যে টার্টারিক অ্যাসিড তোমার হচ্ছে তেঁতুলের মধ্যে থাকে, কার্বনিক অ্যাসিড সফট ড্রিঙ্কস এর মধ্যে থাকে, ইথানোয়িক অ্যাসিড ভিনেগারের মধ্যে থাকে। তখন আমি বলার সাথে সাথে কিন্তু চারটা অ্যাসিড কোন কোন খাবারে আছে আমি নামগুলো বলে দিলাম, আপনাকে ওইরকম বলতে পারতে হবে আসলে। বুঝতে পারছো? এইগুলো একটু মনে রাখবে। এই যে চায়ে থাকে ট্যানিক অ্যাসিড, দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, এইগুলো বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেয়া রয়েছে, এইগুলো একটু সুন্দর মতো পড়ে ফেলবেন, কেমন? এই যে সফট ড্রিঙ্কসে থাকে কার্বনিক অ্যাসিড, তারপর লেবু কমলাতে থাকে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। ক্লিয়ার? ভেরি গুড। তারপরে দেখো এই যে ভিনেগারে, ওই যে ঘুরে ফিরে একই, ভিনেগারে কোন অ্যাসিড থাকে? তাহলে ভিনেগারের মধ্যে কোনটা অ্যাসিড থাকবে বলো তো বাবা? ভিনেগারের মধ্যে ইথানোয়িক অ্যাসিড থাকে। এগুলো একটু কমেন্টের মধ্যে তাড়াতাড়ি জানিয়ে দিবা ইনশাআল্লাহ, না হলে আসলে হচ্ছে গিয়ে তোমার মুশকিল আসলে। সো দেখো নিচের কোনটা? টেনিক অ্যাসিড। একটু আগে বললাম না টেনিক অ্যাসিড। চা খাইতে পছন্দ করেন কারা? চা কারা খাইতে পছন্দ করেন? চায়ের মধ্যে এক ধরনের অ্যাসিড থাকে, কেমন? এই চায়ের মধ্যে যেটা অ্যাসিড থাকে সেটার নামটা কি? সেই নামটা হচ্ছে টেনিক অ্যাসিড, কেমন? এগুলো মনে রাখবো।
তারপর অ্যাসিড গুলোর স্বাদ সবসময় মনে রাখবে, অ্যাসিড খাইতে টক লাগে, অ্যাসিড খাইতে টক লাগে, অ্যাসিড খাইতে টক লাগে। এখন বলতে পারো ভাইয়া চা খাইতে তো টক লাগে না, তুমি চা পাতাটা এমনিতে খেয়ে টেস্ট করে দেখিও তো কখনো। তুমি তো চায়ের মধ্যে চিনি দাও, লং দাও, এই দাও, সেই দাও, লবণ দাও, বহুত কিছু দাও, সবকিছু ছাড়াই দিয়ে তুমি একদিন পারলে চা পাতাটা এমনি নিয়ে করে দিয়ে দেখো কেমন লাগে আসলে। সুতরাং মনে রাখবা অ্যাসিড গুলোর স্বাদ কিরকম হবে, অ্যাসিড গুলোর স্বাদ হচ্ছে টক স্বাদ যুক্ত হয় আসলে। তারপর ম্যাগনেসিয়াম, এই যে দেখো এখানে এই বিক্রিয়াটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া, খুবই সোজা একটা রিঅ্যাকশন। দেখো এই বিক্রিয়া এক্স আসলে কি, দেখো এই ম্যাগনেসিয়াম করবে এটাকে, এই সালফেটটাকে প্রতিস্থাপিত করে নিয়ে চলে যাবে। তাহলে এ যদি একে নিয়ে চলে যায় তাহলে থাকবে কে, থাকবে শুধুমাত্র হাইড্রোজেন না, এই জায়গার মধ্যে তাহলে এক্স এর মধ্যে কি হবে, হাইড্রোজেন গ্যাস হবে। কি হবে, হাইড্রোজেন গ্যাস। বুঝতে পারছো? তার মানে এখানে উত্তর কি হবে বলো তো বাচ্চা কাচ্চারা, হাইড্রোজেন গ্যাস। তারপর ধাতব, ধাতব হয়েছে ধাতব কার্বনেট, লঘু অ্যাসিড, লবণ, পানি, এর সংকেতটা কি, ওয়াই এর সংকেতটা কি? দেখো ধাতব কার্বনেট মানে কি, ধরো হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট বলতে পারো, অথবা লঘু অ্যাসিড মানে কি, লঘু মানে কি, লঘু মানে হচ্ছে একটা হচ্ছে গাঢ় আর একটা লঘু মানে হালকা, হালকা অ্যাসিড। এটা রিঅ্যাকশন এখানের মধ্যে দেয়াই আছে, দেখো যে সোডিয়াম বাইকার্বনেটের সাথে এই রিঅ্যাকশন দেয়া নেই, এই যে দেখো এখানে দিয়ে দিছে, এটা হচ্ছে ধাতব হবে। ধাতব কার্বনেটটা আমরা ধরে নিব হচ্ছে, বইয়ের মধ্যে এই রিঅ্যাকশন দেয়া আছে, সোডিয়াম কার্বনেট। লঘু অ্যাসিডকে ধরছি সালফিউরিক অ্যাসিড, তাহলে এখানে রিঅ্যাকশনটা কি হবে, এই জায়গার মধ্যে খেয়াল করো, এই যে এই সোডিয়াম আর এখানে সালফেট একসাথে বিক্রিয়া করবে, তাহলে উৎপন্ন হবে সোডিয়াম সালফেট। তাহলে এই যে সবসময় মনে রাখবা, যদি কখনো তুমি তোমার পোর্শনে কার্বনেট আর এরকম হাইড্রোজেন পাও, চোখ বন্ধ করে লিখে ফেলবা, এই যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি তৈরি হয়, আর এই যে কার্বনটা বেঁচে থাকে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। সুতরাং এই রিঅ্যাকশনটা একটু মনে রাখবা, কেমন, এটা পরীক্ষার মধ্যে চলে আসতে পারে। এখানে উদাহরণ অনেকগুলোই দেয়া রয়েছে, সোডিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছে, সোডিয়াম কার্বনেট নাইট্রিক অ্যাসিড দিয়েছে, সবগুলোই ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ তে এরকম পোর্শন গুলো চলে আসতেই পারে, কেমন। তা ধাতব হাইড্রোজেন যোগ করলেই যে একই প্রশ্ন, ওই যে দেখো এখানের মধ্যে একই প্রশ্ন, একই জিনিসপত্র, এর আগে যেটা করছিলাম সেটাই, কার্বন ডাই অক্সাইড, পানিটা মুখস্থ রাখবা, লবণ, কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি হয়। বুঝতে পারছো? এই পোর্শনগুলো একটু আগের যে এমসিকিউ যেটা ছিল, এই এমসিকিউতে একই রকম, একই টাইপের এমসিকিউ, একই ধরনের বা ধাঁচের। ধাতব অক্সাইড গুলো কোন প্রকৃতি হয় সবসময় মনে রাখবা, যদি ধাতব বলে, ধাতব মানে ধাতু, সো ধাতুর যদি অক্সাইডের কথা বলি, ধাতুর অক্সাইডের কথা যদি বলি, তাহলে মনে রাখবা তোমার ক্ষারীয় হয়। কি হয়? ক্ষারীয়। আর আমি যদি বলতাম অধাতব, অধাতব অক্সাইড কি হয় বলতো? অম্লীয় হয়। বুঝতে পারছি নাকি ঝামেলা আছে বলো, বলো 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 বলো, বুঝতে পারছি নাকি ঝামেলা আছে? তার মানে ধাতব অক্সাইড গুলো কিরকম হবে, ধাতব অক্সাইড গুলো কি হবে বলো তো বাবা? ক্ষারীয় হবে। ক্ষারীয় হবে। কি হবে? ক্ষারীয় হবে। এগুলো মনে রাখবা। নিচের জলীয় দ্রবণে নিচের কোনটা হাইড্রোজেন আয়ন দেয় না? কারা হাইড্রোজেন আয়ন দেয় না? যারা অ্যাসিড না, যারা অ্যাসিড না, এখানের মধ্যে অ্যাসিড খোঁজার চেষ্টা করে। এই যে এটা দেখো কস্টিক সোডা, সোডা কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, নামের শেষে দেখো অ্যাসিড আছে, অ্যাসিড আছে, অ্যাসিড মানেই তো হাইড্রোজেন আয়ন দেয়। অ্যাসিড শব্দটার অর্থটা কি দাঁড়ায়? অ্যাসিড মানেই সে হচ্ছে হাইড্রোজেন আয়ন দিবে। বাট এখানের মধ্যে খেয়াল করো, এখানে কি বলছে যে হাইড্রোজেন আয়ন দেয় না, তার মানে অ্যাসিড না কোনটা এটা জিজ্ঞেস করছে। কি বলছে এখানের মধ্যে? হাইড্রোজেন আয়ন দেয় না। কারা দেয় না? অ্যাসিড দেয় না। তাহলে আমরা প্রশ্ন মানে কোনটা দেয় না, সো কে দেয়? অ্যাসিড দেয়। কে দেয়? অ্যাসিড দেয়। এই অ্যাসিড দেয়, ইথানোয়িক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। কে দেয়? অ্যাসিড দেয়। তাহলে অ্যাসিড যেহেতু দেয়, তো এইগুলো তো আসলে অপশনে আসবে না, কারণ না বলছেন না। তাহলে এখানে কি হবে? কোস্টিক সোডা অথবা ক্ষার যে অপশনটা সেটা হবে। দেখো কোনটা দুর্বল অ্যাসিড, দুর্বল সবসময় মনে রাখবা, দুর্বল অ্যাসিড চেনার সব থেকে ইজিয়েস্ট উপায় হচ্ছে COOH থাকবে। কি থাকবে? নামের শেষে COOH থাকবে। কি থাকবে? COOH থাকবে। যেমন এটার নামটা কি? এটার নামটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এই যে, বুঝতে পারছো আমার কথা? কি অ্যাসিড? ইথানোয়িক অ্যাসিড। মনে রাখবা, এটা একটু কি করবা, এটা একটু মনে রাখবা। লাস্টে যদি COOH থাকে
তাহলে একদম চোখ বন্ধ করে দাগিয়ে ফেলবা যে এটা আসলে কি আছে বলতো, এটা দুর্বল অ্যাসিড। দুর্বল অম্ল কোনটা? ওই যে বললাম COOH থাকে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সব সময় কি COOH থাকবে না, এরকম বাদ দিয়েও মনে রাখবা দুইটা জিনিসের নাম, একটা হচ্ছে H2CO3 আর একটা হচ্ছে HNO3। এই দুইটার নাম একটু মনে রাখবা, এই দুইটার নাম একটু কি করবা মনে রাখার চেষ্টা করবা। যদিও বা এইটা নিয়ে আসলে একটু ইয়া আছে, তুমি প্রথমটা মনে রাখবে, এইটাই আসে পরীক্ষায়, কার্বনিক অ্যাসিড। হ্যাঁ কার্বনিক অ্যাসিড, দুইটার মধ্যে কার্বনিক অ্যাসিডটা বেশি আসলে হচ্ছে দুর্বল, আসলে কি বলছি বেশি দুর্বল। বুঝতে পারছো আমার কথা? বলো তো বাবারা, তোমরা কি বুঝতে পারছো? ভেরি গুড। পিডিএফ তো দেই না, আচ্ছা দেখতেছি আমি কি করা যায়। কাঁচ পরিষ্কারক হিসেবে কোনটা ব্যবহার করা হয়? কোনটা? দুইটা জিনিস, একটা হচ্ছে টয়লেট পরিষ্কারক হিসেবে কোনটা ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে কাঁচ পরিষ্কারক হিসেবে কোনটা ব্যবহার করা হয়। সবসময় মনে রাখবা টয়লেট পরিষ্কারক হিসেবে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা গ্লিসারিন ওই রকম ওইটা আমরা পড়বো, ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। কিন্তু আসলে কাঁচ যে গ্লাস, সেটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হলে ক্ষয় করে ফেলতে পারে। সুতরাং সুন্দর ওয়ে হচ্ছে দুর্বল একটা ক্ষার ব্যবহার করা। দুর্বল ক্ষার হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া দিয়ে বাসার যে থাই গ্লাসগুলো রয়েছে না, সেগুলো সুন্দর মতো পরিষ্কার করা হয়। তার মানে এটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা হবে অ্যামোনিয়া। কি হবে এটার উত্তর? এটার উত্তর হবে অ্যামোনিয়া। পানিতে দ্রবীভূত ক্ষারকে কি বলা হবে? ও ক্ষারককে, বুঝছো? একটা জিনিস মনে রাখবা, যদি কোনো ক্ষারক পানির মধ্যে দ্রবীভূত হয়, আবারও রিপিট করতেছি, কোনো একটা ক্ষারক যদি পানিতে দ্রবীভূত হয় তাহলে সেটাকে ক্ষার বলা হয়। এটা একটা সংজ্ঞা দিছে যে ক্ষার কাকে বলে। পানিতে দ্রবীভূত ক্ষারকে কি, ক্ষারককে কি বলা হয়? ক্ষার বলা হয়। পানিতে দ্রবীভূত ক্ষারককে ক্ষার বলা হয়। পানিতে দ্রবীভূত ক্ষারককে ক্ষার বলা হয়। এভাবে একটু মনে রাখার চেষ্টা করব। নিচের কোনটা নীল অর্ধক্ষেপ দিবে? সবসময় মনে রাখবা নীল মানে হচ্ছে কপার। কপার, এটা একটু মনে রাখবা বাবা, নীল মানে কি? কপার। বুঝতে পারছো? তাহলে এখানের মধ্যে কপার কোথায় পাইতেছো? এই যে এখানে দেখো কপার। উত্তর হবে কোনটা? এটা। এই কালারগুলো একটু মনে রাখবা, এই কালারগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিঙ্ক হচ্ছে সাদা, অ্যালুমিনিয়াম হচ্ছে সাদা, আয়রন হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড হচ্ছে সবুজ, ফেরিক হাইড্রোক্সাইড হচ্ছে বাদামি, আর কপার হাইড্রোক্সাইড হচ্ছে হালকা নীল, যেটা এখনই আমরা পড়ে আসলাম। কি হবে এটা? এটা হচ্ছে নীল। লালচে বাদামি, দুইটা জিনিস, এই যে দেখো সবসময় মনে রাখবা, বাদামি যদি বলে এই কালারগুলো মুখস্থ করতে হবে। কেমন? এগুলো একটু মুখস্থ করতে হবে। এই যে এভাবে, যেভাবে এখানের মধ্যে বললাম, এই সিরিয়ালটা যদি কারো স্ক্রিনশট দরকার হয়, দরকার হলে তুলে রাখেন। অম্লীয় মূলক আর ক্ষারীয় মূলক, ক্ষারীয় মূলকে তো হাইড্রোজেন প্লাস থাকে, আর অম্লীয় মূলকে OH মাইনাস থাকে। যেমন এইগুলো সবগুলোর ক্ষেত্রে খেয়াল করো, এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এইখানে দেখো OH আছে, তার মানে এটা হচ্ছে ক্ষারীয়। ক্ষারীয় মানে হচ্ছে হাইড্রোক্সাইড থাকবে, আর অম্লীয় মানে কি? অম্লীয় মানে হাইড্রোজেন থাকবে। বুঝতে পারছো আমার কথা? কথা ক্লিয়ার? হ্যাঁ, একটু তো টায়ার্ড। টানা ১ ঘন্টার উপর সময় ধরে কথা বলতেছি। আমি কারো কমেন্টও ওরকম পড়তেছি না, কারোর সাথে কথাও বলতেছি না আসলে। একটানা পড়াচ্ছি আসলে। সো টানা ১ টা ঘন্টা, যখন তোমরা টিচার হবা টানা ৬০ মিনিট ধরে, ধরো কারো সাথে যদি তুমি টানা ৩০ মিনিট কথা বলো, গল্পই করো, দেখবা কথা বলতে, বলতে কেমন লাগতেছে। আর আমার ক্ষেত্রে যদি আমি বলি তোমাকে, সারাদিন কাজ করে টোরে অনেক জায়গায় পড়ায়-টড়ায় আরো ক্লাস নিয়ে কাজ-টাজ করে ৮:৩০ টায় ক্লাস, মানে বেশ লেটের ক্লাস। সো যার কারণে হয়টা কি, সারাদিনের কাজ শেষে যখন এখানে আসে শরীর অলমোস্ট একটু টায়ার্ড থাকেই। সো চেষ্টা করি ফুল এনার্জি দিয়ে ক্লাসটা করানোর জন্য। কিন্তু যেটা হয়, টানা যখন তুমি ১ ঘন্টা ধরে কথা বলবা, এটা যেকোনো ক্ষেত্রে, তুমি যদি টানা ৬০ মিনিট, ৬৫ মিনিট বা ১ ঘন্টা, সোয়া ১ ঘন্টা কথা বলবা, শরীর এমনিতেই টায়ার্ড হয়ে যাবা। পড়ানোটা অনেক কঠিন, অনেক কঠিন। স্ক্রিনের বাহির থেকে দেখো যে ভাইয়া কথা বলতেছে, ভাইয়া তো বলবেই, কিন্তু টানা ৬০ মিনিট ধরে কথা বলাটা বেশ কঠিন বাবা। যারা আসলে ক্যামেরার বাহির থেকে, এখানে তো তোমরা সামনাসামনি নাই যে তোমাদের সাথে একটু কথা বলবো, আচ্ছা ঠিক আছে একটু ২ মিনিট দম নেই। বেবি কেমন আছে? হ্যাঁ, আমার মেয়ে আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছে বাবা। দেখো এবার
সো এখানের মধ্যে ওই যে একই জিনিস, ওই যে ফেরিক হাইড্রোক্সাইড বর্ণগুলো মুখস্থ করতে হবে। এটা হচ্ছে বাদামি কালার হবে। কি কালার হবে? বাদামি কালার হবে। এটা ভুল করছে, এটা বাদামি হবে। এটা ভুল করছে, এটা হচ্ছে কি হবে? বাদামি। কনফিডেন্স থাকতে হবে। এই যে দেখো FeOH3, এটা কি কালার? বাদামি কালার হবে। কোন কালার হবে? বাদামি। কোনটা? প্রশ্ন দেখো, নিচের কোনটি আর্দ্র লাল লিটমাসকে নীল করে? সবসময় একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এনি খালা। এটা দিয়ে মনে রাখবা। সো এটা দিয়ে মনে রাখে, এতে কি অ্যাসিড কি করে? অ্যাসিড কি করে? অ্যাসিড নীল লিটমাসকে দিন শেষে লাল করে ফেলে, এভাবে মনে রাখবা। বুঝতে পারছো? অ্যাসিড, এই যে অ্যাসিড নীল, নতে নীল লিটমাসকে লাল করে। আর খালা মানে কি? খার। খার কি? খার। লতে কি? লাল লিটমাসকে নীল করে। তার মানে এখানে কি বলছে? লাল লিটমাসকে নীল করে। এই যে দেখো লাল, মানে এখানে তোমাকে বলছে খার কোনটা, নিচের খার কোনটা, এটা জিজ্ঞেস করছে তোমাকে। সো তোমরা সবসময় মনে রাখবে, হাইড্রোক্সাইডের বাইরে খুবই পরিচিত একটা ক্ষার আছে যেটা দিয়ে গ্লাস ক্লিন করা হয়, সেটার নাম হচ্ছে NH3, যেটা হচ্ছে এখানের উদাহরণে আছে। এই যে এখানে উদাহরণে আছে। বুঝতে পারছো আমার কথা? কোনটা লাল লিটমাসকে নীল করে? ওই যে এনি খালা। খালাতে কি আছে বলো তো? লা না? লাল লিটমাসকে কি করবে? নীল করবে। কি? খার। খাতে খার। তাহলে খার খুঁজে বের করবে। একই প্রশ্ন, একই প্রশ্ন। দুইটা কি একইবার আসছে না? দিনাজপুর বোর্ড 16তে, যশোর বোর্ড 17তে চলে আসছে। তার মানে এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কেমন? কোন অক্সাইডটি অম্লধর্মী? যখন এরকম প্রশ্ন আসবে অম্লধর্মী, সবসময় মনে রাখবা অধাতব অক্সাইড। অধাতব অক্সাইড। অধাতব অক্সাইড সবসময় কি হয়? অধাতব অক্সাইড সবসময় অম্লধর্মী হয়। অধাতব অক্সাইড সবসময় কি হয়? অম্লধর্মী হয়। এটা দেখো ধাতু আছে সোডিয়াম, তার অক্সাইড। ধাতু আছে তার অক্সাইড, ধাতু আছে তার অক্সাইড। এইটা দেখো, এই যে দেখো নাইট্রোজেন, এটা কি ধাতু না অধাতু? অধাতু। আর অক্সিজেনটা কি? এটা হচ্ছে অধাতু। তাহলে অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী। কেমন? বুঝতে পারছো আমার কথা? নিচের কোন জলীয় দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10⁻⁴ হলে নিচের কোন প্রকৃতির? একটা জিনিস বুঝবা, সেটা হচ্ছে 10⁻⁴ যদি বলে, এই যে আমরা এখানের মধ্যে দেখবা, সবসময় মনে রাখবা কি করব আমরা? পিএইচ লিখব। পিএইচ সমান সমান -log(H+) বা হাইড্রোজেন আয়ন। সো প্রশ্নের মধ্যে কি করছে? এইটার ভ্যালুটা প্রোভাইড করছে। এই যে এইটার ভ্যালুটা দিয়ে দিছে। বসায় দেখবা, যদি 7-এর থেকে বেশি হয় ক্ষারীয়, 7-এর থেকে কম হইলে অম্লীয়, আর 7 হলে নিরপেক্ষ। এটা তো আমরা জানি যে পিএইচ এর মান 0 থেকে যদি ধরো হচ্ছে 7-এর নিচে হয়, তাহলে হচ্ছে এখানের মধ্যে কি বলবো? অম্লীয় হবে। ওই যে ওইটার ভ্যালুটা তুমি বের করবা। আবার যদি 7 হয় তাহলে হচ্ছে নিরপেক্ষ। নিরপেক্ষ। আর যদি এরকম হয় 7 থেকে 14, 7-এর থেকে বড়, 14 থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে, তাহলে এটা হবে কি বলতো? ক্ষার বা ক্ষারীয়। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছি? কথা ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? ভেরি গুড। এই যে দেখো এখানের মধ্যে ওরা বের করছে, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 4। তোমরা ক্যালকুলেটরে বসাই দিবা। 4 মানে কি? 7-এর থেকে কম। 7-এর থেকে কম হলে কি হবে? অম্লীয় হবে। তোমরা কি বুঝতে পারছো বাচ্চা কাচ্চারা? চলো, যদি বুঝে থাকো তাহলে পরের এমসিকিউটা করো। যদি বুঝে থাকো তাহলে পরের এমসিকিউটা করো। এই যে এখানের মধ্যে বলছে যে পিএইচ এর মান, তার মানে এখানে দেখো ম্যাথটা একটু উল্টাই দিছে। এবার পিএইচ এর মান দিছে, ঘনমাত্রার চাইছে। তার মানে এখানের মধ্যে দেখো প্রশ্নটা এরকম হইছে যে পিএইচ সমান সমান হচ্ছে -log(H+) হাইড্রোজেন আয়ন। এইটাই তো আসলে ইকুয়েশন, তো এইটাই, এই কথাই তো বলে। সো পিএইচ ভালো করে বুঝছো বাবা। পিএইচ এর মান কত দিছে প্রশ্নে? 2 দিছে। তাহলে তুমি এখানে 2 বসাও, সমান সমান -log দাও। তাহলে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বলছে। সো লগটাকে এপাশে যদি নিয়ে আসো, তাহলে হয়ে যায় NT log 2 সমান সমান হাইড্রোজেন আয়ন। এখন তুমি কি করবা? ক্যালকুলেটরে চাপ দিবা। কি চাপ দিবা? তুমি যদি শিফট চাপ দাও, কি চাপ দিবা? শিফট চাপ দিবা। পরে যদি তুমি লক চাপ দাও, তাহলে যেই পোরশনটা আসবে সেটা হচ্ছে NT log। এটা একটু লিখে রাখবা। সো NT log দিয়ে কত দিতে হবে? এখানে পোরশনে কত পাইছি? এই পোরশনটাতে 2 পাইছি। তাহলে NT log কত করবা? 2 দিবা। কথা কি বুঝতে পারছো? মাইনাস লগটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? লগ থেকে NT log হয়ে যাবে। কেমন? এই যে এরা চেঞ্জ করছে এভাবে। এই যে দেখো, যাক
বিশুদ্ধ পানির পিএইচ এর মান কত? এটা আমরা জানি সবাই, বিশুদ্ধ পানির পিএইচ এর মান হচ্ছে 7। এটা আমরা জানি না, বিশুদ্ধ পানির পিএইচ এর মান কত? পিএইচ এর মান হচ্ছে 7। দেখছো, সহজ প্রশ্ন আসে, প্রশম দ্রবণের পিএইচ কত? ওই বিশুদ্ধ পানির পিএইচ আর প্রশম দ্রবণের পিএইচ একই ভ্যালু, দুইটার আলাদা কোনো মান নাই, দুইটার একই মান আসলে নির্দেশ করে। পিএইচ এর মান 7 হলে দ্রবণটি কি হবে? 7 মানে কি? নিরপেক্ষ। এটা তো এক টাইপের এমসিকিউ 3 ভাবে আসছে। সো দেখো, দেহ ত্বকের আদর্শ পিএইচ, আদর্শ পিএইচ এটা মনে রাখতে হবে 5.5। সো এরকম বইয়ের মধ্যে বক্স দেয়া আছে যে ধরো পাকস্থলীর আসলে জন্য পিএইচ এর মান আদর্শ কোনটা, মানুষের ত্বক 4.8 থেকে 5.5, মূত্র এটা আসলে কত? এটা হচ্ছে 6, রক্ত এটা আসলে 4.73 থেকে 4.45, অগ্নাশয় এটা হচ্ছে 8.10। এইগুলো একটু মনে রাখবা, কেমন? এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এই যে মানুষের ত্বকের একটু আগে করলাম না, ত্বকের কোনটা ছিল, এই পিএইচ এর রেঞ্জ গুলো তো আসলে বোঝানোর কিছু নাই, এগুলো মুখস্থ করে ফেলতে হবে যে এই রেঞ্জ এইটা, ওই রেঞ্জ এইটা। সো এইগুলো মুখস্থ রাখাটা ম্যান্ডেটরি, অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে। প্রস্রাবের পিএইচ এ কত থাকা প্রয়োজন এটা মনে রাখবো, এটা মনে রাখ। এটা এক্সাক্ট মান হচ্ছে 4.8 থেকে 7 পয়েন্ট সামথিং, আমার এক্সাক্ট ভ্যালুটা মনে নাই। এই যে দেখো এখানের মধ্যে মূত্র বলছে 6, এই যে দেখো, দেখছো 6। এটা মনে রাখবে, এইগুলো মান মনে রাখলেই এনাফ। কোনটার প্রয়োগে মাটি অত্যাধিক ক্ষারত্ব নিয়ন্ত্রিত হয়? এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। অ্যামোনিয়াম ফসফেট এবং অ্যামোনিয়াম সালফেট, এই দুইটাই। সো এখানের মধ্যে কি দেয়া আছে? সালফেট। এটা একটু মনে রাখবা, মুখস্থ জিনিস। ক্ষারকত্ব নির্ণয় হবে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট। ক্ষারকত্ব নির্ণয় হবে অ্যামোনিয়াম সালফেট। আবার রিপিট করতেছি, ক্ষারকত্ব নিয়ন্ত্রিত হবে অ্যামোনিয়াম সালফেট। ক্ষারকত্ব নিয়ন্ত্রিত হবে কি দিয়ে? অ্যামোনিয়াম সালফেট দিয়ে। সো দেখো, পিএইচ খুব বেশি হলে, অতিরিক্ত ক্ষারীয় হলে এতে কি মিশিয়ে পিএইচ কমানো যায়? ওই যে একটু আগে বললাম যে ক্ষারকত্ব বাড়ানো যায় অ্যামোনিয়াম সালফেট দিয়ে, ক্ষারকত্ব বাড়ানো যায় অ্যামোনিয়াম সালফেট, বাড়ানো যায় অ্যামোনিয়াম সালফেট। এগুলো মনে রাখবে, এই যে অ্যামোনিয়াম সালফেট। তারপর কোন বিক্রিয়া থেকে নিরপেক্ষ লবণ পাওয়া যায়? সবসময় মনে রাখবা, যদি তুমি শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার এই দুইটাকে একসাথে, বুঝেন, যদি শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার এই দুইটাকে মিশ্রিত করা হয় তখনই আপনি নিরপেক্ষ পাবেন। এখানের মধ্যে দেখবেন এইটা শক্তিশালী বা স্ট্রং বেস, এস মানে কি স্ট্রং, বি মানে বেস, যোগ এখানের মধ্যে কি এইচ মানে কি, এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। বুঝছো কি এটা? এটা হচ্ছে স্ট্রং বেস আর স্ট্রং অ্যাসিড। এই দুইটা জিনিস যদি বলি তাহলে এখানের মধ্যে কি হবে বলতো? এই দুইটা স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস, এই দুইটা যদি একসাথে হয় তাহলে কি পাওয়া যাবে? নিরপেক্ষ লবণ পাওয়া যাবে। কি পাওয়া যাবে? নিরপেক্ষ লবণ পাওয়া যাবে। কি পাওয়া যাবে? নিরপেক্ষ লবণ পাওয়া যাবে। যদিও বা এখানের মধ্যে একটা OH2, এই সবগুলো দেখবা হয় এটা দুর্বল না, এই যে দেখো এটা, এটা সবল এটা দুর্বল, এটা সবল এটা দুর্বল, এটা সবল এটা দুর্বল, এভাবে হবে না, দুইটাই শক্তিশালী হইতে হবে। কিভাবে চিনবো দুইটাই শক্তিশালী? এগুলো কিছু নাম মুখস্থ করতে হবে, কেমন? সো এই হচ্ছে অবস্থা। সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ, অবশ্যই এটা হচ্ছে কি বলতো, এটা কি কি দেয়া বলতো? এটা খান না, মানে এটা একটা হচ্ছে গিয়ে ধাতু। সো ধাতু যেহেতু, এটা অবশ্যই ক্ষারীয় হবে। মনে রাখবেন এটা কি ধাতু না? ধাতু, ধাতু থেকে অবশ্যই ক্ষার পাবেন। মনে রাখবেন ধাতু থেকে ক্ষার পাওয়া যায়, আর অধাতু থেকে কি পাওয়া যায়? অম্ল পাওয়া যায়। এই দুইটা পোর্শন মনে রাখবা। ধাতু থেকে কি পাওয়া যায়? ধাতু থেকে পাওয়া যায় ক্ষার, আর অধাতু থেকে পাওয়া যায় অম্ল। এই দুইটা পোর্শন মনে রাখবা, কেমন? FeCl3 কেমন হবে? এই যে আয়রন, এটা কি? আয়রনটা কি হবে? এটা কি হবে? এইগুলো একটু মনে রাখবা যে এইগুলো আসলে বিক্রিয়া করে কি তৈরি হয়, তীব্র অ্যাসিড। এইগুলো তোমরা একটু দেখলেই তোমরা পাবে। স্থায়ী ক্ষারতা দূরীকরণে কোনটা ব্যবহার করা হয়, তার পরবর্তীতে কোনটা ভারী ধাতু, এইগুলা গতদিনও পড়ছিলাম। ভারী ধাতু হচ্ছে লেড, হ্যাঁ গতদিন বলছিলাম, লেড, ক্যাডমিয়াম, মার্কারি, ক্রোমিয়াম, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ভারী ধাতু। বুঝতে পারছো? তারপরে দেখো কোনটা বিষাক্ত পদার্থ? বিষাক্ত, বিষাক্ত পদার্থ হচ্ছে আর্সেনিক। কি হবে? বিষাক্ত পদার্থ আর্সেনিক। পানির কোন পিএইচ জীবনের জন্য হুমকি? এই মানগুলো একটু মনে রাখবো, এই মানগুলো একটু সুন্দর করে কি করব?
মনে রাখার চেষ্টা করব, কেমন? এগুলো একটু মনে রাখার চেষ্টা করব। পরে দেখো ফিটকিরির সংকেত, ফিটকিরির সংকেত মনে রাখবো। ফিটকিরিতে মনে রাখবো কি 24 24 24 সবসময় মনে রাখবো। ফিটকিরিতে যখন আসবো, এই সংকেতগুলোতে যখন আসবো, ফিটকিরির সংকেতে যখন আসবো 24 বুঝছো, বুঝছো কত ফিটকিরির সংকেত কত 24 মনে রাখবো। তো এখানে খোঁজার চেষ্টা করব 24 কোথায় আছে পানি, এই যে দেখো 24। এছাড়াও দেখো এই যে 2 আর 4 24, এখানে দেখো 2 আর 4 24। সো এরকম করে মনে রাখবো যে 24 অণু পানি থাকবে। ফিটকিরিতে কত অণু পানি থাকবে? 24 অণু। এই যে তো সরাসরি এমসিকিউ দিছে চিটাগাং বোর্ডে, কত অণু? 24 অণু দিয়ে দিয়েছে। এবার আসো, এবার আমরা হচ্ছে সবার লাস্ট চ্যাপ্টার 10 নাম্বার চ্যাপ্টারে চলে যাই। বলো তো এখন থেকে যতক্ষণ যা পড়িয়েছি এখান থেকে কোনো সমস্যা রয়েছে তোমাদের? বলো বাবারা, বলো 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 বলো। বলো 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 বলো। Oh, very good, very good, clear, very good. গতকালকের এমসিকিউ এই গ্রুপেই পেয়ে যাবা বাবা, এই গ্রুপের মধ্যেই সব পেয়ে যাবা, কেমন? এই গ্রুপের মধ্যেই সবকিছু রয়েছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে 10 নাম্বার চ্যাপ্টারের মধ্যে চলে যাব। কয় নাম্বার চ্যাপ্টার? 10 নাম্বার চ্যাপ্টার। বলছে ভূত্বকের কোন উপাদান শতকরা পরিমাণ কি থাকে বলো তো? শতকরা পরিমাণ কোন মৌলটি শতকরা পরিমাণে কি থাকে? বেশি থাকে। শতকরা কি পরিমাণে কি থাকে বলো তো? বেশি থাকে। এই যে ভূত্বকের উপাদান, এটা বইয়ের মধ্যে দিয়ে দেয়া রয়েছে যে অক্সিজেনের পরিমাণ কত, সিলিকনের পরিমাণ কত। এই পার্সেন্টেজ গুলো মুখস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখবা সিলিকন অন অক্সিজেন, এই যে দেখো এখানের মধ্যে দেখো অক্সিজেন 46, সিলিকন 27, অ্যালুমিনিয়াম 8.4, আয়রন 5%, ক্যালসিয়াম 4%। তার মানে এই যে পার্সেন্টেজ গুলো, এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এগুলো মুখস্থ বইয়ের মধ্যে সরাসরি দেয়া রয়েছে, চাইলে আপনি এখান থেকে লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশটও নিতে পারেন। বুঝতে পারছেন আমার কথা? সুতরাং এইগুলো একটু মনে রাখবেন। ভূত্বকের কত ভাগ অক্সিজেন আছে? একটু আগে পড়লাম না, কত ভাগ? 46 ভাগ। কত ভাগ? 46 ভাগ। 46 ভাগ। ভূত্বকের কোন ধাতুর পরিমাণ বেশি? একটু আগে পড়লাম না, অক্সিজেনের বেশি, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়ামের। সো প্রথমটা কি, এই যে ওরা ভুল করছে, প্রথম হচ্ছে অক্সিজেন, বুঝতে পারছেন? অ্যালুমিনিয়াম তো পরে, এটার উত্তরটা ভুল, এটা হচ্ছে ইয়ার হবে তোমার কি জানি বলে, অক্সিজেনের হবে। যে সকল খনিজ থেকে লাভজনকভাবে শিলা উৎপাদন করা যায়। কিভাবে? লাভজনকভাবে, মানে তুমি লাভবান হবা দিন শেষে। তাহলে সেটাকে কি বলবো? আকরিক বলবো। সেটাকে কি বলবো আমরা? আকরিক বলবো। সেটাকে কি বলবো আমরা? আকরিক বলবো। তার মানে যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যাবে তাদেরকে কি বলবো? আকরিক বলবো। এগুলো কিন্তু সংজ্ঞা পরীক্ষা আসে। সাদা মাটি অথবা কেউলিন কোথায় পাওয়া যায়? এইগুলো এই যে মুখস্থ জিনিস, নেত্রকোনার বিজয়পুর, এইগুলো কিন্তু কেমিস্ট্রির মুখস্থ জিনিস। হ্যাঁ, ও আচ্ছা, এখানে প্রশ্ন কি বলছে দাঁড়াও তো। ও আচ্ছা, এখানে ধাতুর কথা বলছে। দেখো দেখো, এটা আমার মিস্টেক। এখানের মধ্যে বলছে, আমাকে বলছে এখানের মধ্যে ধাতু। বুঝো প্রশ্নটা প্যাচ কোথায় দিছে, এটা দিছে ধাতু। এখন অ্যালুমিনিয়াম, এখানে যে অক্সিজেন, এটা তো অধাতু, এটা তো আসলে অধাতু। থ্যাংক ইউ বাবা, এটা তো অধাতু। তার সেকেন্ড স্টেপে কে আছে জানো বলতো? অ্যালুমিনিয়াম আছে, তারপরে হচ্ছে গিয়ে সিলিকন। সিলিকনও কিন্তু অধাতু। এখানের মধ্যে যে পার্সেন্টেজ গুলো দেয়া আছে, পার্সেন্টেজ গুলো দেয়া আছে, অক্সিজেন এটা হচ্ছে অধাতু, তারপরে সিলিকন এটাও হচ্ছে অধাতু, অ্যালুমিনিয়াম এটা হচ্ছে ধাতু। তার মানে এখানের মধ্যে যদি আমি অপশনগুলো খেয়াল করি, সব থেকে বেশি যদি অধাতু জিজ্ঞেস করে অক্সিজেন, আর সব থেকে বেশি ধাতু জিজ্ঞেস করলে অ্যালুমিনিয়াম। ঠিকই ছিল, ঠিকই ছিল। এটা তাহলে উত্তর কি হবে বলো তো বাবারা? অ্যালুমিনিয়াম হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ বাবা বলার জন্য।
ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে যাই। তাহলে দেখো এখানের মধ্যে যে কোনটা পাইরাইটস, এই যে এরকম কিছু নাম আসলে পরীক্ষার মধ্যে চলে আসতে পারে, এরকম কিছু নাম আসলে পরীক্ষার মধ্যে চলে আসতে পারে, এইগুলো সংকেতগুলো মনে রাখবেন। কোনটা পাইরাইটস বলা হয়, কোনগুলোকে বক্সাইট বলা হয়, হ্যাঁ এইরকম কিছু নাম যেগুলো আছে, বুঝছেন, এরকম যে নামগুলো রয়েছে এই জিনিসগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। সো এই নামগুলো একটু সুন্দর করে মনে রাখবো, কেমন? সো পরে দেখো কোন পদ্ধতিতে, ফেনা ভাসমান পদ্ধতিতে কোন আকরিককে আসলে বিশুদ্ধ করা যায়। এই যে ফেনা ভাসমান পদ্ধতি অথবা চূর্ণকরণ পদ্ধতি, কোন পদ্ধতিতে আসলে, বা চুম্বকীয় পদ্ধতি, কোন পদ্ধতিতে কোন আকরিকটাকে আলাদা করতেছেন, এইগুলো একটু মনে রাখবেন। এইটা আসলে পরীক্ষায় বেশ ভালোই সংখ্যক আসছে, লেড সালফেট অথবা কপার আসলে সালফেট। বুঝতে পারছো, ঢাকা বোর্ড 16 এবং চট্টগ্রাম বোর্ড 16তেও পরীক্ষায় প্রশ্নটা চলে আসছিল, কেমন? আচ্ছা পরেটা দেখো, চৌম্বক ধর্ম, ওই যে একই প্রশ্ন আমি যেটা বললাম আসলে, হ্যাঁ। সো মনে রাখবা টাইটেনিয়াম, টাইটেনিয়াম যে জিনিসটা রয়েছে, এই টাইটেনিয়াম লোহাকে তীব্র পরিমাণ আকৃষ্ট করে। কে আকৃষ্ট করে? টাইটেনিয়াম। কে আকৃষ্ট করে? টাইটেনিয়াম। সুতরাং মনে রাখবো সবসময় যে চৌম্বক ধর্ম বিশিষ্ট আকরিক কোনটা হবে? টাইটেনিয়াম অক্সাইড। কি হবে? টাইটেনিয়াম অক্সাইড। তারপরে ক্রোমাইটের সংকেত কোনটি? এই যে মনে রাখবো ক্রোমিয়াম থাকবে, ক্রোমাইটে কে থাকবে? ক্রোমিয়াম থাকবে। এই যে এগুলো মনে রাখবো, কার সংকেত? রুটাইলের সংকেত। এগুলো তো আমি আপনাকে বুঝাইতে পারবো না, এইগুলো তো জিনিসগুলো আসলে হচ্ছে সংকেত, তাই না? সো সংকেতগুলো একটু কষ্ট করে হলেও মনে রাখতে হবে, কেমন? রুটাইলের সংকেত কোনটি? এই যে একই জিনিস, টাইটেনিয়াম অক্সাইড, এই যে এটা একটু আগেও দাগাই দিছে, এগুলো বোর্ড পরীক্ষায় আসছে। বক্সাইট কোনটা? অ্যালুমিনিয়াম অক্সাইড আর 2 মোল পানি, এটা একটু মনে রাখবে। অ্যালুমিনিয়াম অক্সাইড আর কত মোল পানি? 2 মোল পানি। এটা কি? এটা হচ্ছে বক্সাইট। এটা কি বলবো? এটাকে আমরা বক্সাইট বলবো। কি বলবো? বক্সাইট বলবো। অ্যালুমিনিয়াম অক্সাইড আর 2 মোল পানি, এটা একটু সুন্দর করে মনে রাখবো, কেমন? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়ার জন্য কোনটা যোগ করা হয়, এইটা একটু মনে রাখবো। এই যে এইটা যোগ করা হয়, এবং এটা যোগ করা হলে হয় কি, অ্যালুমিনিয়াম অক্সাইডকে যদি পেতে যায়, বক্সাইডে স্বাভাবিকভাবে গলাইতে গেলে অনেক তাপ দিতে হয়, বাট যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা তখন তাপের পরিমাণটা কমিয়ে নিয়ে আসলেও হয়ে যায় আসলে। বুঝতে পারছো আমার কথা? এই যে দেখো কি দিবা? সোডিয়াম। ও আচ্ছা, আমি এখানে এটা দাগাই দিছি, আমি বলতেছি সোডিয়াম হাইড্রোক্সাইড, দাগাই দিছি এইটা। ওফ, সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ এটা একটু মনে রাখবো। সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হয়, পরবর্তীতে গিয়ে সোডিয়াম কি উৎপন্ন হয়? অ্যালুমিনেট উৎপন্ন হয়। সক্রিয়তা সিরিজের ক্রম, তার মানে এই যে এখানে একটা সক্রিয়তা সিরিজ আছে, হ্যাঁ। কে না কে ম্যাকগাইভার এলো যেন, এটা আগে চ্যাপ্টারেও পড়ছি, এই চ্যাপ্টারেও দেখবেন। কে না কে ম্যাকগাইভার এলো যেন, ফিরে পাবে সোনা, হাই কুলঙ্কার হাজি আজি পেটাবে আমায়। সো যখন আপনি এটা পড়বেন তখন দেখবেন যে বেশি উপরের দিকে থাকবে তার সক্রিয়তাটার মান তত বেশি। সুতরাং এই সিরিজটা মুখস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানের মধ্যে সিরিজটা এর আগের চ্যাপ্টারে দেখাই দিছি, যারা যারা পড়ছেন তারা তো জানেন যে আসলে কোনটা হবে। সো স্ববিজারণ, এরকম এই যে ছকটা এখানে দেয়া নাই, স্ববিজারণ কোনগুলো হয় এটাও বক্সের মধ্যে দেয়া আছে, বক্স করা আছে কোনটা স্ববিজারণ হয়, কোনটা ধাতুর দ্বারা বিজারিত করা সম্ভব। এই বক্সগুলো মুখস্থ রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো। তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে সিলভার হবে। কি হবে? সিলভার হবে। তারপর অবিশুদ্ধ কপারের তড়িৎ বিশোধনে, তড়িৎ বিশ্লেষণে কোনটা ব্যবহার করা হয়? মনে রাখবেন এটা তুতের দ্রবণ। এগুলো থিওরিটিক্যাল পার্ট, তো এগুলো মানে বুঝানোর কিছু নাই। ক্রায়োলাইটের সংকেত, এই যে সংকেত দিয়ে দিছে, সরাসরি সংকেত দিয়ে দিছে, এই যে সংকেত দিয়ে দিছে, ক্রায়োলাইট বলা হয় এটাকে। সো এইগুলো সংকেতগুলো মনে রাখতে হবে, এগুলো বুঝানোর কিছু নাই আসলে, কেমন? পরবর্তীতে যদি বলি অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক কত? এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা এটাকে কি বলা হয়? বক্সাইট বলা হয়ে থাকে। অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা এটাকে কি বলা হয়ে থাকে? বক্সাইট বলা হয়ে থাকে। সবসময় মনে রাখবেন এই বক্সাইটের গলনাঙ্ক একটু বেশি হয় 2050, যার কারণে একটু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ দিতে হয়, যে যাতে ওর তাপমাত্রাটা কমে যায়। বিজারণের একটা কবিতা দেন। কবিতা হচ্ছে, কে না কে ম্যাকগাইভার এলো যেন, ফিরে পাবে সোনা, হাই কুলঙ্গার হাজি আজি পেটাবে আমায়। জিঙ্কের আকরিক কোনটা? এই যে এগুলো মনে রাখবা, কোনটা কিসের আকরিক এইগুলো মনে রাখবা। এগুলো আমি জাস্ট দাগাই দিচ্ছি, এগুলো দেখায় দেওয়ার জন্য আপনাদের জন্য রাখছি। এগুলো গ্যালেনালেট সালফাইড, ক্যালেমাইন জিঙ্ক কার্বনেট, জিঙ্ক ব্লেড জিঙ্ক সালফেট, সিন্নাবার হচ্ছে মার্কারি সালফেট। সো এই জিনিসগুলো মুখস্থ রাখা খুবই খুবই জরুরি। সুতরাং যাদের মুখস্থ নাই বইটা খুলে দয়া করে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে এগুলো মুখস্থ করে ফেলবেন, কেমন?
একটি চ্যালকোসাইটের সংকেত, ওই যে বললাম চ্যালকোসাইট কোনটা, এই সংকেতগুলো মনে রাখতে হবে। 22 ক্যারেট স্বর্ণে কত ভাগ কপার অন্য ধাতু থাকে, দেখছো এইগুলো একটা বক্স আছে তোমাদের বইয়ের মধ্যে। কপার বা স্বর্ণ, 22 ক্যারেট স্বর্ণ মানে কি, 24 ক্যারেট স্বর্ণ মানে কি, এই জিনিসগুলো একটু সুন্দর করে মুখস্থ রাখতে হবে। মরিচার সংকেত কি, আসলে Fe2O3 n মোল পানি, এটা মনে রাখবেন। এই যে n মোলটা দিতে ভুলেন না, কত মোল, n মোল, Fe2O3 কত মোল, n মোল পানি। এই সংকেতগুলো মুখস্থ, এই চ্যাপ্টারের জিনিসগুলো মুখস্থ টাইপের। যে এখানের মধ্যে কি ব্যবহার হয়, ভ্যানেডিয়াম পেন্টা অক্সাইড মনে রাখবেন। এই যে দেখেন সালফার ডাই অক্সাইড আর অক্সিজেনের সাথে বিক্রিয়ায় সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হয়। এখানের মধ্যে কি তৈরি করা হয়, ভ্যানেডিয়াম পেন্টা অক্সাইড। কোন ধাতুর উপর জিঙ্কের প্রলেপ, জিঙ্কে কি আছে, জিঙ্ক না জিঙ্ক, তার মানে এই যে দেখবেন লাস্টে কোনটার জিঙ্ক আছে, এই যে দেখেন জিঙ্ক, তার মানে জিঙ্ক যদি বলে থাকে তাহলে মনে রাখবেন যে এই অপশনগুলো খুঁজবেন, লাস্টে কার জিঙ্ক লেখা রয়েছে। সো দেখেন জিঙ্কের প্রলেপ যদি বলে যে কোন ধাতু, একটা ধাতু তার উপর জিঙ্কের প্রলেপ দিবেন, ওটার নাম কি, যেহেতু জিঙ্ক দিচ্ছেন লাস্টে জিঙ্ক, এই যে গ্যালভানাইজিং হয়ে যাবে, কি হয়ে যাবে, গ্যালভানাইজিং হয়ে যাবে। চোখের জ্বালা পোড়া কে সৃষ্টি করে, এই যে দেখেন পেঁয়াজ কাটার সময় চোখে জ্বালা পোড়া সৃষ্টি হয় না কেন, এটাতে অ্যাসিড থাকে এক ধরনের। প্রথমে তো অ্যাসিড আসে না, সালফার ডাই অক্সাইড থেকে আসে, তারপরে চোখের এই সালফার ডাই অক্সাইড চোখের পানির সাথে বিক্রিয়া করে, তারপরে এখানে উৎপন্ন হয় সালফার ট্রাই অক্সাইড। বুঝতে পারছেন আমার কথা? বাট শুরু করে কে, শুরু করে হচ্ছে সালফার ডাই অক্সাইড। হ্যাঁ, ওলিয়ামের রাসায়নিক সংকেত খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওলিয়াম হচ্ছে H2S2O7, H2S2O7, এগুলো মনে রাখবে। একটি ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে আসলে কি বলা হয়, ওলিয়াম বলা হয়। ওলিয়াম, একটু আগে ওলিয়াম বললাম না, ওলিয়াম কাকে বলা হয়, ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে ওলিয়াম বলা হয়। কোনটা নিরুদক, নিরুদক পদার্থ, সবসময় মনে রাখবা, নিরুদক মানে পানি শোষণ করে নেয়, বুঝছেন, কি করে নেয়, পানি শোষণ করে নেয়। পানি শোষণ করে কারা নেয়, অ্যাসিড, যারা অ্যাসিড তারা সবসময় পানি শোষণ করে নেয়, মনে রাখবা। এখানে অ্যাসিড কোনটা, তীব্র অ্যাসিড মনে রাখবা, সালফিউরিক অ্যাসিড হবে। সো এখানেও সালফিউরিক অ্যাসিড, এখানেও সালফিউরিক অ্যাসিড, মনে রাখবা সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা নিরুদক পদার্থ। পরে দেখো রাসায়নিক দ্রব্যের রাজা কাকে বলা হয়, ওই সালফিউরিক অ্যাসিডকে রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয়ে থাকে। কেন, এটা রাসায়নিকভাবে অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয়। রাসায়নিক দ্রব্যের রাজা কাকে বলা হয়, সালফিউরিক অ্যাসিড। এগুলো পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং বাচ্চা কাচ্চারা আজকের ক্লাসটা এই পর্যন্ত, তোমরা কি বুঝতে পারছো? সো বাচ্চা কাচ্চারা ক্লাসটা কেমন লাগছে, আমি পুরা ক্লাস ধরে কোনো কমেন্ট পড়িনি, কারণ আমি পুরো এমসিকিউ সলভ করার চেষ্টা করছি, এবং তোমরা দেখছো যে আজকের ক্লাসের মধ্যে আমরা 105টা এমসিকিউ সলভ করছি। এই 105টা এমসিকিউ যদি তুমি পড়ে যাও, ইনশাআল্লাহ বলা চলে এসএসসি তে কমন পাবাই। সুতরাং পুরো সময় ধরে, তাই বেশি একটা সময় নষ্ট করিনি, হয়তো বা আমি বেশি কমেন্ট পড়তে গেলে 105টা জায়গায় 50টা ম্যাক্সিমাম এমসিকিউ সলভ করতে পারতাম। সো যাই হোক, আমি তোমাদের ভালোর জন্যই করছি। সো ক্লাসটা কেমন লাগছে অবশ্যই, যেই গ্রুপ থেকে ক্লাসটা করতেছো সেই গ্রুপে অবশ্যই নিজের মতামত বা ফিডব্যাকটা জানিয়ে দিবা। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবারও দেখা হবে। হ্যাঁ, যারা এখনো এসএমপি তে এনরোল করোনি অবশ্যই করে ফেলবা। সবাই ভালো থাকবা, সবাই আমার জন্য দোয়া করবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।